দেখতে পাবে জন্ম নিয়েছে। মানে জন্মও নিয়ে নেয়। আচ্ছা। এরা জীবিত হয় না, মানে আলটিমেট মরে যায়, কোনো না কোনো ভাবে মরে যায়। কিভাবে মরে আমি সেটার বিশ্লেষণে যাচ্ছি না, তারা বড় হয় না। এটা বলি দিয়ে, সেই বলির রক্ত দিয়ে এই যন্ত্রটাকে অঙ্কন করতে হবে। সেই বাধা ভেঙে তুমি যদি যেতে পারো তাহলে বেঁচে বেরো। সেক্ষেত্রে তো বলতে গেলে যদি ধরুন মানে কোনো অবিবাহিত মেয়ের কথাই বলছি, ধরুন কোনো অবিবাহিত মেয়ে, তার লাভার আছে, বয়ফ্রেন্ড আছে, বা সে বিয়ে করতে যাবে, তার ফিয়ান্সে আছে, তখন তো সেক্ষেত্রে বাধা, সে তো করতে পারবে না। একদম। হিংসা, হিংসা মানুষকে নরপিশাচে পরিণত করে। আজকাল দিনে প্রত্যেকটা মানুষের মনে এরকম হিংসা যে সেটা কিভাবে প্রয়োগ করবে, সেটা যদি আজকে আমরা বলি, অস্বাভাবিক লাগবে। যেটা আমরা স্বপ্নে ভাবতে পারি না, যেটা স্বপ্নে ভাবতেও ভয় লাগে, সেটা বাস্তবে হয়। শুনেছি আমাদের ভৌতিক ক্রিয়াগুলো, ভূত যেটা আমরা ভয় পাই, সেটা শুধু মানসিকভাবে অত্যাচার করে, কিন্তু সেটা তাই নয়, শুধু সেখানেই থেমে থাকে না। ভূত শুধু আমাদের মানসিক অত্যাচারই করে না, সেটা আমাদের শারীরিক ভাবেও অত্যাচার করে নানা রকম ভাবে। আর বেশি দেরি না করে আজকে আমি চলে আসছি ডিরেক্ট মহারাজের কাছে। আমি সুপর্ণা, মেডিটেল এজেন্ট চ্যানেলে সবাইকে আপনাকে স্বাগত জানাই, এবং সরাসরি চলে যাচ্ছি মহারাজের কাছে কিছু ঘটনা জানার জন্য। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটেল এজেন্ট ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। সত্যটা ভয়ঙ্কর। মহারাজ, এই যে ভৌতিক ঘটনাগুলো, যে হিংসার জন্য সে মানুষের করছে, বলছে যে মানসিক অত্যাচার করছে, শারীরিক অত্যাচারও করে ভৌতিকভাবে? ভৌতিকভাবে শারীরিক অত্যাচার হয়, সেটা সাধারণভাবে সবসময় প্রেত বা ভূত বা আত্মা মানুষের ওপর ধরে না বা আসে না। কিন্তু যদি কেউ পাঠায় কোনো উদ্দেশ্য সামনে রেখে, তাহলে সেই প্রেত, সেই আত্মা, ভূত যাই বলি না কেন, সেটা অত্যাচার করে। আর তার অত্যাচার কিন্তু বড় ভয়ঙ্কর, খুব খারাপ তার অত্যাচার। সেটা বর্ণনা করতে গেলে তো তোমার গায়ে কাটা দিয়ে উঠবে তার বর্ণনা, যে মানুষের ওপর পাশবিক অত্যাচার প্রেত করে। আচ্ছা, সেটা কি মানে যে মানুষটার উপর হচ্ছে সে কি পজেসড হয়ে হয়, নাকি শুধু কিছুক্ষণ সময়ের জন্য এসে তার উপর অত্যাচার করে তারপরে চলে যায়, এরকম থাকে? না, এটার যে অত্যাচার ব্যাপারটা হয় সেটা পজেসড কখনো পজেসড হয় না। আচ্ছা। পজেসড হলে সে অত্যাচার করতে পারবে না। পজেসড হচ্ছে শরীরের মধ্যে অনুপ্রবেশ ঘটানো। আচ্ছা, মানে সব সময় থাকবে? হ্যাঁ। আচ্ছা। আর এই যে অত্যাচার, সেটা শরীরের মধ্যে কোনো রকম অনুপ্রবেশ ঘটে না। এই পজেসড হওয়া অবস্থায় এই পাশবিক অত্যাচার হয় না। আচ্ছা, তাহলে সেই অত্যাচারটা কিভাবে হয়? এটা সাধারণত যখন কারোর ওপরে এই তন্ত্রক্রিয়ার প্রয়োগ করা হয়, এই তন্ত্রক্রিয়াটাকে বলা হয় হাবাস ক্রিয়া। হাওয়াস মানে? আচ্ছা। হাবাস ক্রিয়া। আচ্ছা। এই হাবাস ক্রিয়ার জন্য কিছু জিনিসের প্রয়োজন। তোমার যার উপর এই ধরনের রাগ তৈরি হলো, তার অন্তর্বাস প্রয়োজন হবে তোমার এই কাজেতে, মানে যার উপর করা হবে, যার উপর এই ক্রিয়া করা হবে। রাগ বলতে, হাওয়াস বলতে তো আমরা বুঝি কামনা, বাসনা, এই টাইপের একদম। কিছু। আচ্ছা। প্রেত দিয়ে তার ওপর রিলেশন, অর্থাৎ শারীরিক সম্পর্ক ঘটানো। প্রেত দিয়ে? প্রেত দিয়ে সেটাও সম্ভব? একদম সম্ভব, সেটা বাস্তবে সম্ভব। আজকের দিনে দাঁড়িয়ে লোকের কাছে গপ্প কথা, গাল কথা হতে পারে। দেখো, যা সত্য ঘটনা তা সত্য ঘটনা। লোকের কাছে কি হলো
তা দিয়ে কোনো যায় আসে না। হুম, এটা বাস্তব হুম, যে আজকের দিনে দাঁড়িয়েও হুম, এই ধরনের শারীরিক অত্যাচার প্রেত দিয়ে করানো যায়। আচ্ছা, প্রেত দ্বারা এই ক্রিয়া করানো সম্ভব, এবং সম্ভব শুধু না, আজকের ডেটে দাঁড়িয়ে বহু বহু মানুষের সঙ্গে সেটা হয়ে আসছে। প্রেত দিয়ে। তার ব্যবহার করা কাপড় এখানে প্রয়োজন হয়। আচ্ছা, সেই কাপড়ের ওপরে তুমি যখন কোনো যন্ত্র অঙ্কন করবে, মানে এটাকে যন্ত্র আঁকতে হয়, হুম, এর ওপরে এটা প্রেতের যন্ত্রম আছে, সেটাকে আঁকতে হয়। হুম। এটা আঁকার জন্য তোমাকে হচ্ছে রক্ত দিয়ে আঁকতে হবে। কার রক্ত সেটা? এটা বলি দিয়ে রক্ত আচ্ছা, গ্রহণ করতে মানে হবে। এটা ওই যাকে করছে তার রক্ত নয়? না 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 না, আচ্ছা, আচ্ছা। এটা বলি দিয়ে, হুম। সেই বলির রক্ত দিয়ে হুম। এই যন্ত্রমটাকে অঙ্কন করতে হবে। হুম, এই যন্ত্রমটা অঙ্কন করার পর একটা পুতুল তৈরি করতে হবে, আচ্ছা, অবয়ব দান করতে হবে। পুতুল হুম। তৈরি করা মানে হচ্ছে যার ওপর আমি করব তার অবয়ব দান করা হয়, মানে তার একটা স্ট্রাকচার তৈরি করে দেওয়া। স্ট্রাকচার তৈরি করা হয়। সেই অবয়ব দানের করে তার মধ্যে ওই যে যন্ত্রম, যেটা কাপড় দিয়ে আঁকলাম, হুম, সেই যন্ত্রমটাকে স্থাপন করতে হবে। হুম, স্থাপন করার পর হুম, এবার এটা দু ধরনেরই দুনিয়াতে হয়ে থাকে। আমরা তো দু ধরনের দুনিয়াতেই এখন সামনে দেখে, একটা সুলেমানি তন্ত্র ক্রিয়া হুম। অর্থাৎ মুসলিম ক্রিয়া, মুসলিম ক্রিয়া। আবার হিন্দু ক্রিয়া। হুম। তো যে ধরনেরই তন্ত্র ক্রিয়া হোক, সেখানে আত্মার প্রয়োজন, অর্থাৎ হিন্দু তন্ত্র ক্রিয়ায় কঙ্কালের উপরে এটা, আবার সুলেমানি ক্রিয়া তো সেই তার কবরের ভিতরে পুঁততে হয়, সেই আলটিমেট কাফনের ভিতরে, আচ্ছা, সেই কঙ্কালের মধ্যে একে স্থাপন করতে হবে। ওই যে পুতুলটা আছে হুম। সেটাকে রাখতে হবে। আচ্ছা, এবার রাখার পর তোমাকে এর উপরে আহ্বান করতে হবে। হুম, এবার কবর বন্ধ করে দাও, বা আমাদের এমনি থাকলে এমনি রইলো। হুম। এবার তুমি তার ভোগ দিয়ে আহ্বান করবে, হুম। তাকে ডেকে আনছো। হুম, সে যখন আসছে তাকে দুভাবে এটা পাঠানো হয়। হুম। এক হচ্ছে সিধে সাপটা পাঠাও, হুম, চলে যাবে। হুম, যদি কোনো কারণে তার বন্ধন থাকে কোথাও, হুম। তাহলে তার ঠিকানা দিয়ে তাকে পাঠাতে হবে, সে অমুক জায়গায় থাকে, হুম। এই তার এটাকে তো সে পাঠাতে হবে। ভূত কি ঠিকানা পড়তে পারে? সবকিছু করা সম্ভব, আচ্ছা, সেটা কি? সবকিছু দ্বারা তোমার সম্ভব। তো ও ও তো আপনি যে জামা তুমি যে কাপড়। আদেশ করবে যখন, হুম, তুমি পাঠাবে কিভাবে? আচ্ছা, সে যখন আসবে তখন তো তোমার আদেশ করতে হবে, হুম, তখন বলতে হবে তো আচ্ছা, অমুক জায়গায় থাকে, তুমি যাও তার উপরে এই ধরনের অত্যাচার করো। আচ্ছা। তুমি রিটার্ন আসলে আবার পাঠাবে, তোমার মানে ও যদি ফিরে চলে আসে না করতে পারে তাহলে আবার যাবে। আবার পাঠাবে। আচ্ছা, এবার এই যে একটা পার্ট, হুম, এই একটা পার্ট তোমাকে কিন্তু যার উপর অত্যাচার করতে হবে তার বাড়িতে ফেলে দিয়ে আসতে হবে। এই একটা পার্ট বলতে মানে কোনো এখানে ওই জিনিস? যে তুমি ওই ধরো কবরের ওর মাটি, কবরের উপরে যদি কবরের মাটি বা হাড়ের টুকরো, ওর মধ্যে তার ওই কাপড়টা আছে, হুম, সেটার একটা পার্টের সঙ্গে তৈরি করে ওর একটা কানেকশন, মানে হুম। এখানে তুমি বাল্ব দিচ্ছ তো তার জ্যাক পয়েন্ট আর একটা জায়গায় আছে, লাগালে আচ্ছা, এবার সুইচ মারবে যখন, Switch তখন এ জ্বলে উঠবে, ঠিক। আবার সুইচ অফ করবে এ নিভে যাবে। তো হাবাসকে যখন অ্যাক্টিভেট করতে হবে তখন তোমাকে মন্ত্র ছাড়তে হবে, তাকে জাগাতে হবে, তাকে আদেশ করতে হবে, কমান্ড দিতে হবে, তখন সে গিয়ে সেই কাজ করবে। সেজন্য মন্ত্রের মধ্যেই তার কমান্ড থাকে লুকিয়ে, তখন মন্ত্র জপ কন্টিনিউ করলে কমান্ড কন্টিনিউ হতে চলবে। আচ্ছা, কমান্ড যখন কন্টিনিউ হবে তখন সেটা গিয়ে তার ওপর ভর করবে, ভর করবা ভুল হবে, তার ওপরে প্রয়োগ হবে। এবার তার উপর প্রয়োগে আমি যখন হাবাসের জিনিস করছি হুম। তখন তার উপরে সেই শারীরিক অত্যাচার হবে। হাওয়াস জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানে কি অত্যাচার হবে সেটা? এই হাবাসের গল্প বলতে গেলে তোমাকে অনেকগুলো গল্প বলতে হয়, যেটা আমি আমার ক্লায়েন্টদেরকে, প্রচুর ক্লায়েন্ট আমি হ্যান্ডেল করেছি, কিন্তু সেটা তো আছে। তবে হাবাস বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে একটি নারীর ওপরে ক্রিয়া ধরাই, তাহলে একটি পুরুষ আত্মা, প্রেতাত্মাকে আমি সংগ্রহ করব,
সেই প্রেত আত্মা তার ওপর গিয়ে রাত্রিতে প্রথম যখন এর এফেক্ট দেয় সেটি রাত্রিতে, এবং আস্তে আস্তে যখন পুরনো হবে তখন দিন দুপুরেও ঘটনা ঘটতে শুরু করবে। তো এই রাত্রিতে একে তোমার আস্তে আস্তে তার দুনিয়াতে যাবে, সে যে যে কমান্ড দেওয়া হলো কোথায় আছে সেখানে যাবে, সেখানে গিয়ে তার ওপর শারীরিকভাবে নির্যাতন করবে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করবে, এবং এই সম্পর্কটা সে কিন্তু বুঝবে, অনুভব করবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক হচ্ছে, কিন্তু সে এটা সম্ভব? আজকের দিনে দাঁড়িয়েও এটা সম্ভব, এবং যার যার সঙ্গে হয়েছে সে কিন্তু এটা জানে যে তার সঙ্গে এটা হয়েছে এবং সম্ভব। আজকের দিনে দাঁড়িয়েও 2026-এর দিনে দাঁড়িয়েও এটা সম্ভব, 100% এটা সম্ভব। মানে আমরা তো জানি যে মানে ভূত মানে হাওয়ার মতো, তাই না? ওর কোনো আকার নেই, ও কোনো বডিতে গেলে তবেই এফেক্ট করতে পারে, সেটা মানে আমরা যেরকম জানি। তো ও উইদাউট বডি পেয়ে ও ওরকম ভাবে করতে পারে? একদম। আচ্ছা জানো তবে মানো। আচ্ছা। তো আগে জানো, আমরা যতটুকু জানি ততটুকুতে কিন্তু এটা শেষ নয়, এর অনেক রকম জিনিস আছে। একে যখন তৈরি করা হয় তখন তন্ত্র শক্তি এর সঙ্গে কিন্তু যুক্ত। আচ্ছা। এবং আরো জিনিস আছে যেখানে তুমি দেখতে পাবে যে এদের ওপর যখন অত্যাচার হয়, যাদের যাদের সঙ্গে হয়েছে তার কিঞ্চিত মাত্র লোকেদের মধ্যে তুমি ডেভিল চাইল্ডকে দেখতে পাবে জন্ম নিয়েছে, মানে জন্ম নিয়ে নেয়। আচ্ছা। এরা জীবিত হয় না, মানে আলটিমেট মরে যায়, কোনো না কোনো ভাবে মরে যায়। কিভাবে মরে আমি সেটার বিশ্লেষণে যাচ্ছি না, তারা বড় হয় না। বাট ডেভিল চাইল্ড যদি কারোর তোমারও যদি ইচ্ছে হয়, তুমি এখনই ফোন নিয়ে সার্চ করো, ভাই গুলগুল মহারাজ আছে, অশোক মহারাজের মতন সর্বজ্ঞানী, তার মধ্যে মারো ডেভিল চাইল্ড, পেয়ে যাবে তুমি কোথায় হয়েছে, কত তারিখে হয়েছে, কোন মাসে, কোন সালে, কখন হয়েছে, সবকিছু পাবে ডেভিল চাইল্ড। কেউ বেঁচে নেই না, কেউ বেঁচে নেই। আচ্ছা। সায়েন্সের ভাষাতে তাহলে তো নিত না, তাহলে তো ওরা লিখতো না, এ তো আর সব আমাদের মতন এই কুসংস্কারগ্রস্ত নয়। তো সেইখানেও ডেভিল চাইল্ড মারলে তো ডেভিল চাইল্ড আসছে, অবশ্যই। তাহলে আমি তো লিখে পাঠাইনি, না। বা আমাদের মতন কোনো তান্ত্রিক লিখে পাঠায়নি, সাধারণ মানুষ লিখে পাঠিয়েছে। তো সেখানে ডেভিল চাইল্ড আছে, যার খোঁজার হয় খুঁজলেই পাবে ডেভিল চাইল্ড। এবার সেটাকে রোগ বিরোগ যা ইচ্ছা বলতে পারে, যখন কাউকে কোনো ভূতে ধরে তখন বলা হয় ওকে মানসিক বিকার, ও পাগল হয়ে গেছে, কিন্তু যখন তাকে ভূতটা ছাড়িয়ে দেওয়া হয়, সেই আত্মার আবেশ ছাড়িয়ে দেওয়া হয়, সুস্থ হয়ে যায়, তাহলে বিনা ওষুধে সুস্থ হয় কি করে? অবশ্যই সেটাই। ওই তর্ক বিতর্কে গিয়ে তুমি কোনো জিনিসকে জানতে পারো না, জানতে হবে তাহলে তোমাকে মানতে হবে, মানতে হলে তোমাকে সেটাকে জেনে নিতে হবে। তুমি যদি না জানতে চাও তাহলে তুমি মানতে পারবে না, মানতে না পারলে তোমার জানার জায়গা নেই। তর্ক করে সবকিছু হয় না। তর্ক করে আমি বলতেই পারি ওটা সূর্য না, যাও আমি মানি না, এটা সূর্য না, এটা চাঁদ। তুমি কি আমাকে মাথা গড়িয়ে কিছু প্রমাণ করতে পারবে? দুনিয়াতে কেউ মানবে না, তা দিয়ে আমাদের কোনো যায় আসে না। যা বাস্তব যে তন্ত্রের দ্বারা মানুষের ওপর অত্যাচার করানো সম্ভব ভৌতিক উপদ্রবের মাধ্যমে, অর্থাৎ প্রেতাত্মার সাহায্যে তন্ত্রের শক্তির সমন্বয়ে মানুষের ওপর শারীরিক অত্যাচার করানো যায়, 100% যায়। এর হাজারো নিদর্শন, অন্তত আমি আমার জীবনে আমার ক্লায়েন্টদের থেকে হাজারো নিদর্শন শুনেছি। কিছু যদি আজকে আমাদের সাথে একটু শেয়ার করেন, কোনো একটা ঘটনা যে এরকম হয়েছে, বা সেটাকে কিভাবে মানে মানে ঠিক করা হয়েছে, আপনি কিভাবে সেখান থেকে তাকে উদ্ধার করে এনেছেন, সেরকম যদি কোনো ঘটনা বলেন। দেখো, নাম তো উল্লেখ করা যাবে না, না সে তো অবশ্যই, এটা তো ক্লায়েন্টদের রয়েছে, সেই জন্য নাম উল্লেখ করা যাবে না। তবে আমার তো একাধিক ক্লায়েন্টের জীবনে এরকম ঘটেছে, তার মধ্যে সেলিব্রিটি রয়েছে। হাবাসের পাল্লায় নাম উল্লেখ করলাম না, বলিউডের একটা সেলিব্রিটির
পড়েছিলেন আচ্ছা যে আজকের দিনে তার সিনেমা দেখে না, কিন্তু সে ভূতেরই সিনেমা করে বেশি। আচ্ছা, হ্যাঁ, ভূতেরই সিনেমা ভূতের বেশিরভাগ ভূতের সিনেমাতে তাকে আমি কম বেশি আচ্ছা দেখেছি। তার জীবনে কোনো এক সময় হুম, এই ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ হয়েছিল, আচ্ছা সেটা শোনা আমাদের। আর হাওয়াসের ক্ষেত্রে হুম, আমি আমার ক্লায়েন্ট প্রচুর পেয়েছি, এরকম হুম। অনেক। তো আমার দেখা যা ক্লায়েন্ট, তাতে মেয়েদের সংখ্যাই বেশি। 99.99% হচ্ছে মেয়েদের উপরে হাওয়াস ক্রিয়ার প্রয়োগ হচ্ছে। আচ্ছা আর এই হাওয়াস তাদের সবার যা অভিজ্ঞতা, হুম, সেটাতে তুমি মজার বিষয় দেখবে, যা তোমরা সিনেমায় দেখেছো তা বাস্তব। আচ্ছা তুমি ঘুমিয়ে আছো, হুম, তোমার দরজাটা খুললো না, হুম, শুধু একটু ফাঁক হলো, হুম, আর ফাঁকও হলো না। হুম, তুমি ঘুমিয়ে আছো, হুম, কম্বল গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে, আমাদের অভ্যেস। হুম, হুম, চাদরটা যখন ধীরে 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 নিচে নেমে যাবে, হুম, তখন তুমি ঘুমিয়ে থাকা অবস্থায়ও বুঝতে পারছো নেমে যাচ্ছে, কিছু করতে পারছো না। আচ্ছা চাদরটা ধীরে 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 তোমার গা থেকে নেমে গেল। যাদের যাদের সঙ্গে এ ঘটনা হয়েছে, তারা নিজের নাম না বলেও কিন্তু সেই মানুষগুলোর সঙ্গে হয়েছে, হুম, তারা মেনে নিতে বাধ্য যে অশোক মহারাজ মিথ্যে কথা বলছে না। হুম, যখন তোমার শরীরের মধ্যের কাপড় আস্তে আস্তে ওপর দিকে উঠে যাবে, হুম। তখন তোমার সেন্সটা আছে, কিন্তু তুমি চোখ খুলতে পারছো না, কাপড় শরীর নিজে নিজে উঠে নাড়াতে যাবে? পারছো না। একদম। আচ্ছা অনেকে বলতে পারে ওটা শোয়ার দোষে হয়, কিন্তু না, শোয়ার দোষে নয়। হুম, সবকিছুকেই সবকিছুর সঙ্গে যুক্ত করলে হয় না। হুম, কিছু জিনিস আছে মেনে নিতে হয়, যেটা হয়। ঠিক সেরকমই শরীর থেকে কাপড় উঠে যাওয়া তো দূরের কথা, ছেড়ে দাও। আমার একটি ক্লায়েন্ট আছে, মেয়ে ক্লায়েন্ট, বয়স তার 26, 24-25, হুম, এর বেশি তো হওয়া উচিত খুবই নয় ওর। কম বয়স। সে আমাদের এইখানে বাইরে থাকে, এখানে কাজ করে, হুম, পেন গেস্টে থাকে। রাত্রিবেলা সে যেরকম আমরা কাপড় পরে ঘুমাই সেরকমই ঘুমায়। হুম। সকালবেলা তার শরীরের একটিতেও কাপড় থাকে না। মানে পুরো পুরো উলঙ্গ, কিচ্ছু থাকে না, হ্যাঁ, কিচ্ছু থাকে না। অথচ সে জানে না, হ্যাঁ, জানে তো। মানে যখন হচ্ছে সেটা জানে, হ্যাঁ, জানে তো। তখন কিছু সে করতে পারে না। মজার বিষয়, সে এসেছিল আমাকে অন্য কাজের জন্য। আচ্ছা তো এবার আমি দেখতে 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 ওকে আমি বলছি, হ্যাঁ রে, হুম, আমি যা দেখতে পাচ্ছি তাতে কিন্তু অন্য জিনিস, হুম, তোর কি এরকম এরকম হয়? হুম, তখন ও বলছে হ্যাঁ। হুম, আমি তো ওকে বললাম, দেখে তোর, তুই এসছিস সেই কাজটায়, হুম, না, আমি দেখছি তোকে হুম, কিন্তু তন্ত্রোক্তভাবে ক্ষতি করা আছে, আর তোর এই ধরনের ব্যাপারগুলো ঘটবে। হুম, তো এর ব্যাপারগুলো ঘটার জন্য কি হয়, আমরা আগের থেকে অন্য জিনিস, কিছু সিমটম আছে, হুম, যেরকম যখন কারোর উপরে প্রেতাত্মার প্রয়োগ হয়, হুম। তখন তার শরীরে আঁচড়ের দাগ পড়ে প্রচুর। অটোমেটিক। অটোমেটিক এটা পড়ে না, মানে সাধারণভাবে এটা পড়ে না। হুম, এটা যখন আত্মা কাউকে ধরতে চায়, হুম, তখন তার শরীরে সরু সরু করে আঁচড়ের দাগ পড়ে, পিনের দাগ, যেরকম পিন দিয়ে কেটে গেলে যেরকম হুম, হুম, সরু, আর নখের পুরো দাগ না, পিনের যে দাগ, হুম, সরু দাগ, এরকম দাগ পড়ে। হুম, বুঝতে পারছি? আর 3টে আঙ্গুল, কারণ ওদের হাত 3 আঙ্গুলের পাম্মের মধ্যে, আচ্ছা এই 3 আঙ্গুলের দাগটা পড়ে। হুম, এটা তো প্রথম প্রথম অবস্থায় আঁচড়ের সরু সরু দাগ পড়ে, আমাদের ইগনোর ও লেগেছে না তেন। হুম, তারপরে আসে লাভ বাইট, আচ্ছা কালো কালো দাগ। এবং সব থেকে মজার বিষয়, এই দাগগুলো আমাদের শরীরের যে যে অঙ্গ ঢাকা থাকে, হুম। সেই অঙ্গেতে পড়ে। মানে যেটা প্রকাশ্যে দেখানো সম্ভব নয়। আচ্ছা এবং এই দাগ, আজকের বর্ণনা দিচ্ছি, যার যার জীবনে হয় হুম, তারা মিলিয়ে নেবে। হুম, এই দাগ প্রথমে মনে হবে যে গুঁতো লাগলে যেরকম হয়, কালশিটে পড়ে, এরকম কালশিটে, কালো হবে কিন্তু হালকা। কালশিটেটা অনেক দেরিতে আসে। নীল নীল হয়ে যায়। প্রথম অবস্থায় হচ্ছে লালচে, হ্যাঁ তারপর নীল, হ্যাঁ তারপর গিয়ে কালো। হুম,
অটোমেটিক আবার ঠিক হয়ে যায়। হুম। ডাক্তার যা ইচ্ছা বলতে পারে, জ্ঞানী গুণী যা ইচ্ছা বলতে পারে, আমার নিকুচি করেছে, হুম। কিন্তু এটাই বাস্তব। আচ্ছা। যার যার সঙ্গে হয় হুম। সে বলতে পারবে না কি করে এটা হলো, কিন্তু এটা হয়। হুম। এই দাগ যখন কারোর শরীরে পড়ে মানে তাকে কিন্তু স্পর্শ করা শুরু করেছে আত্মা। আচ্ছা। এবার তার সঙ্গে এই ঘটনাগুলো তো আমরা যখন আমি দেখি তখন সবার আগে এই সিমটম গুলোকে তাকে বলি। হুম। বলছে হ্যাঁ হয়তো। আমি তারপর ওকে বললাম যে মারে, তোর কিন্তু রাত্রিবেলা কিছু ঘটনা ঘটবে যার জন্য তুই সকালবেলা শরীর তোর ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে না, শরীর অতটা জোর থাকবে না, হুম। যেটা তোর জন্য কিন্তু দুঃখদায়ক। বলছে হ্যাঁ আমি জানি আমার সঙ্গে হয়। হুম। এবং শেষের দিকে তো আমাদের সঙ্গে মানে যেহেতু তারপরে হুম। ওর সঙ্গে কথোপকথন গুলো হয়ে গেছে অনেক হুম। ভালো মতন ভাবে, ওপেন হয়ে মানে হুম। খোলসে করে ও হুম। আমাকে বলতে পারছে, তখন আমাকে কনফেস করেছে যে একের বেশি আত্মা আমার উপরে শারীরিক সম্পর্ক করে, আমি সেটা বুঝতে পারি। একের বেশি মানে কারণ যে পাঠায় সেবার একটা বাচ্চাও এসেছিল, মানে ছোট কেউ আবার বড় কেউ, বাচ্চা আত্মাও শারীরিক অত্যাচার করছে? ছোট কেউ আচ্ছা। মানে অন্য বডি স্ট্রাকচার হ্যাঁ। আর এটা অন্য বডি স্ট্রাকচার, আচ্ছা। মানে ধাঁচা আলাদা দুটো, ও বুঝতে পেরেছি। বুঝতে পারছো? এবার বিষয়টা হচ্ছে যে আমি বললাম, তাহলে তো অনেকেরই প্রশ্ন যে ভাই আমার সঙ্গে হচ্ছে তো আমি চোখ খুলতে পারছি না, পারে না চোখ খুলতে, এটা ঘোরের মধ্যে থাকে, ওই স্লিপ প্যারালাইজ যেটাকে বলে ওরকম অনেকটা টাইপের। এরকমই। এ তো বিজ্ঞানী ভাষা, ডাক্তারি ভাষা, হ্যাঁ। বাট স্লিপ প্যারালাইজ যদি হয় ব্রেন পুরোটা চলে, তুমি বুঝতে পারছো তোমার হাত দুটো, তোমার পা দুটো ফাঁকা হয়ে গেল, তোমার শরীরে হাত দিচ্ছে কেউ তোমার বিভিন্ন অঙ্গে, তুমি বুঝতে পারছো, এবং অথচ আমি নড়তে শুধু পারছি বুঝতে পারছো এটা নয়, তার হাতের ছাপ, আঙ্গুলের ছাপ পর্যন্ত পাওয়া যায়। আমি ছাড়াতেও পাচ্ছি না, নড়তেও পারছি না। না, তোমার সঙ্গে শারীরিক সম্পর্কটা হচ্ছে, হুম। তুমি টের পাচ্ছ, মিনিট 15 মিনিট ধরে তোমার সঙ্গে কন্টিনিউ, হুম। তোমার সঙ্গে এই সম্পর্কটা করে গেল কেউ, হুম। কিন্তু তুমি হুম। নড়তে পারলে না। আমার মজার বিষয় হয়ে যাওয়ার পর যে তুমি ধুম করে চোখ খুলে ফেলতে পারবে তাও না, আবার আস্তে আস্তে তুমি কিন্তু ঘুমের ঘরে সকালে উঠে গল্পটা তুমি, বুঝতে পারবো। হ্যাঁ, তখন কি হবে? বেডশিট দেখলে বোঝা যায় অনেক সময়, তার কাপড় জামা, মানে এগুলোতে তোমার প্রচুর নিদর্শন তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে, হাতে গায়ে দাগ, শরীর দিচ্ছে না শারীরিক সম্পর্কের জন্য, ধরুন শরীর আর সেই জোর নেই, টায়ার্ড এতটাই, সকালবেলা ঘুম ভাঙছে কিন্তু উঠতে ইচ্ছে করছে না, শরীরের মধ্যে সে জোর নেই। এ ধরনের কিন্তু অত্যাচার এক নয়, আমার কাছে আসা বহু ক্লায়েন্ট আমি পেয়েছি যাদের সঙ্গে এ ধরনের অত্যাচার গুলো হয়েছে। অনেক অনেক ক্লায়েন্ট আছে, এক একজনের এক এক রকম ভাবে হয়েছে, কিন্তু আলটিমেট সবার গল্প এটা। এর যে এরকম পুরোটা শরীরের কোনো কাপড় থাকে না, এর ভয়ানক ভাবে। আবার অন্যের আমি পেয়েছি যেখানে কাপড় তুলে দিয়েছে, কাপড় তুলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক। আচ্ছা, এটা কি শুধু অবিবাহিত মেয়েদের সাথে হয় না বিবাহিত? কে বললো অবিবাহিত? আমার সাউথের দিকে একজন ছিল বিবাহিত মহিলার সাথে হচ্ছে। তো তার হাজবেন্ড পাশে থাকলেও করে? এখানে একটা ছোট রেমেডি, আচ্ছা, চেষ্টা করা হয় হাজবেন্ডকে পাশে রাখার। আচ্ছা, হাজবেন্ডকে পাশে রাখার চেষ্টা করা হয়। আমি আই থিঙ্ক হ্যাঁ আজকে বা কালকে আমি আমার এক সেট ক্লায়েন্টকে এই রেমেডি দিয়েছি। যতক্ষণ না তুমি প্রতিকার করতে পারছো, হাজবেন্ডকে বলো তুমি এর পাশে এসো। ওয়াইফও বলছে যখন আমি ওকে জড়িয়ে শুয়ে থাকি তখন আমার কিন্তু এই ধরনের সমস্যাটা তৈরি হয় না, আমার থেকে যখনই ও আলাদা হয়ে যায় তখনই হয়। এটা একটা রেমেডির মধ্যেই পড়ে। আবার দেখবে এরা চেষ্টাই করে হচ্ছে যখন যার উপর হয় তার আশেপাশে সব সার্কেলগুলোকে কাট করতে থাকে, সবার। তাহলে কি স্বামীকে ক্ষতি করতে চায়? সম্পর্কের মধ্যে এত তিক্ততা করে যায়, ও ওদিকে মুখ এদিকে মুখ, ও অন্য ঘরে এ অন্য ঘরে, আচ্ছা, এ ওপরে ও নিচে, ব্যাস গল্প হয়ে গেল না।
বুঝেছি। তখন গিয়ে তার উপরে সে তো উয়া কুকা কিছুই করতে পারছে না। না, সে তো প্যারালাইসিস হয়ে আছে। তো তার ওপর যে অত্যাচারটা হচ্ছে সে তো কিছু বলতে পারছে না, কিছু করতে পারছে না। না। সুতরাং কাউকে দেখাতে পারলে, চিৎকার করতে পারলে তবে না কেউ ঘুরে গিয়ে দেখবে কিছু হচ্ছে তার সাথে, হুম সেটা তো হচ্ছে না। হুম তো তার সঙ্গে এই সম্পর্কগুলো কন্টিনিউ হতে থাকে। এই কন্টিনিউ হতে হতে কেউ চাইল্ড কনসিভ করছে, কেউ করছে না। তবে কনসিভ করার পার্সেন্টেজ 99.99% জিরো। আচ্ছা। কিন্তু সম্পর্কটা যে হয় সেটা অরিজিনাল। সেটা অরিজিনাল। এটার থেকে নিস্তার কিভাবে হয়, মানে কিভাবে এটাকে সরানো এ তো যায়? ভয়ানক জিনিস। যার যার জীবনে ধরনের ঘটনা ঘটেছে তারা কোনোভাবেই সহজে এমনি বেরোতে পারে না, তার কারণ প্রত্যেক দিনই তার সঙ্গে এটা হচ্ছে। হুম তুমি বেরিয়ে আসবে এখান থেকে, তো কারুর কাছে যেতে হবে, তো এত সহজ নয়, তুমি ঢুকতে পারবে না। হুম কোথাও না কোথাও তোমাকে বাধা প্রদান করবে, ও আটকাবেই আটকাবে। আচ্ছা। এবার সেই বাধা ভেঙে তুমি যদি যেতে পারো তাহলে বেঁচে বেরোলে। তো সেক্ষেত্রে তো বলতে গেলে যদি ধরুন মানে কোনো অবিবাহিত মেয়ের কথাই বলছি, ধরুন কোনো অবিবাহিত মেয়ে, তার লাভার আছে, বয়ফ্রেন্ড আছে, বা সে বিয়ে করতে যাবে, তার ফিয়ান্সে আছে, তখন তো সেক্ষেত্রে বাধা, সে তো করতে পারবে না। একদম। এবং অবিবাহিত প্রচুর প্রচুর এরকম, অবিবাহিত কেন বিবাহিত প্রচুর যাদের ওপরে রয়েছে, মানে প্রচুর এরকম লোক আছে যাদের উপরে এরকম হয়েছে, হুম। তারা বলে উঠতে পারেনি, লজ্জায়। কিছু বুঝিয়ে উঠতে পারে না। তো আচ্ছা। তাদের সঙ্গে যে এটা হচ্ছে হুম, সেটা বুঝিয়ে উঠতে পারে না যে তাদের সঙ্গে এটা হচ্ছে। মানে প্রমাণ দিতে পারে না। আচ্ছা। তারা নিজেরাই তো হতবাক যে হচ্ছেটা কি, হুম রিয়ালাইজ করছে তাকে কেউ করছে, ডে বাই ডে তার উপরে অত্যাচার হচ্ছে, কিন্তু সে তো বুঝে উঠতে পারছে না যে আসলে হচ্ছেটা কি। হুম কিছু তো হচ্ছে, কিন্তু হচ্ছেটা কি, এটা কি করে সম্ভব, মাথায় তো কারুর আসবে না। না। যখন আমি তার সিমটম দেখে, তার অবস্থান দেখে, তার গ্রহগত অবস্থান দেখে তাকে যখন আমি প্রশ্ন করছি, সেই প্রশ্নের উত্তরে সে যখন আমাকে বলছে এরকম এরকম, তখন সে আমার কাছে ওপেন হচ্ছে, মহারাজ আমি কাউকে বলতে পারিনি, এটা আপনাকে বললাম। হুম তখন সে ওপেন হচ্ছে। অবশ্য এতদিন অব্দি আমি কাউকে বলে উঠতে পারিনি, মেয়েদের আমি কাউকে কিছু প্রত্যেকটা- বলতে গেছি, সে বলছে আমাকে মাথা খারাপ হয়েছে। হুম, স্বাভাবিক ব্যাপার। যদি কেউ বলে যে ঘুমের মধ্যে এরকম আমার অটোমেটিক জামা খুলে যাচ্ছে, বা চাদর চাদর উড়ে যাওয়াটা তাও পা দিয়ে সরে গেছে, হোয়াটএভার, জামা কাপড় নেই সকালবেলা উঠে, এটা সবাই বলবে যে তোমার মানসিক সমস্যা, এটাই বলবে। বলেছে তো, তার কারণ আমি তোমাকে বলি, এখন তোমাকে এখানে এরকম ভাবে বলতে গেলে ব্যাপারটা যে অ্যাকচুয়ালি এরা আমার কাছে কনফেস যখন করে, আস্তে আস্তে পুরোটা কনফেস করে, কারণ ওরা আমাকে ওইভাবেই নজরে দেখে, আমি আমার ক্লায়েন্টদের সঙ্গে সেইভাবেই মিশি যাতে তার সবকিছু আমাকে খুলে কমফোর্টেবল। বলতে পারে। তো বলছে আমার টি শার্টটা ছিঁড়ে গেছে, আমার ভিতরের ইনারটা খোলা, কে খুললো, কি করে খুললো, আমি তো খুলিনি, তাহলে খুললো কি করে? সেটাই। এবং একদিন নয়, বলছে টি শার্ট ছিঁড়েছে, চলো, শার্ট পরেছি, শার্ট ছিঁড়ে গেছে, বোতাম নেই, ভিতরের ইনার গার্মেন্টস খোলা, কি করে? একদিন হলে হয়, বলে মানে একদিন হলে আমি মানতে পারি, এটা রোজ হয়, কিন্তু আমি বলতে পারি না ব্যাপারটা হচ্ছে কি। আর বলছে আমি চেষ্টা করে দেখেছি জেগে থাকার, জাগার, যখন আমার মনে হচ্ছে আমার সঙ্গে এটা এরকম হচ্ছে, তখন আমি চেষ্টা করেছি জাগার, কিন্তু চোখ খুলতে পারে না। চোখ কোথায়, শরীর কিছু নাড়াতেই পারছে না, পুরো একটা ঘোরের মধ্যে চলে যায়। পুরোটা ঘোরের মধ্যে আছে। এবার বলতেই পারে কেউ কেউ বোবায় ধরেছে, স্বপ্নে পড়েছে, স্লিপ প্যারালাইসিস বলতে পারে, যা ইচ্ছা বলতে পারে। যার সঙ্গে এই দুর্ঘটনা ঘটে সে বোঝে। সে জানে তার জীবনে কি হয়েছে।
সে জানে তার জীবনটা কতটা দুর্বিষহ হয়ে রয়েছে। এ হাবাস ক্রিয়া যার ওপর হয় তার ওপর নরকের যন্ত্রণা একদম, মানে পড়তে এটা থাকে। শুনেই এতটা কষ্ট লাগছে যে যে সহ্য করছে নরক, অবশ্যই নরক যন্ত্রণা। কারণ একটা মেয়ের ক্ষেত্রে এটা লজ্জার বিষয় কারো কাছে বলা, সত্যি কনফেস করা খুবই লজ্জার বিষয়। যখন আমি কি বললাম, যখন আমি তাকে বলছি, হাজবেন্ডের সামনে বলছি, আমি কি করে বলবো, কাকে বলবো, কি বলবো, আমি নিজেও বুঝতে পারছি না, বাট আমার সঙ্গে হয়। হুম, আমি একটা মেয়েকে বললাম, যখন ওর মা ভাই ও এসছে, যখন আমি ওকে বললাম, তো আলটিমেট আমি ওকে কাঁদতে দেখলাম। হুম, বলে আমি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কেউ বিশ্বাস করেনি। এরকম অনেকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু বিশ্বাস করে না। এবার বিশ্বাস না করলে তো কিছু করার নেই, না, আর বিশ্বাস করানোটাও কঠিন একদম। যার সঙ্গে এটা হয়। এই সারা গায়ে যখন হাতের দাগ, শরীরের মধ্যে তোমার বুকেতে, তোমার হাতেতে, তোমার জাঙেতে এ দাগ থাকে, তখন তার জীবনটা কতটা দুর্বিষহ। যখন বিভিন্ন জায়গায় এই কালো কালো দাগ, হুম, বিভিন্ন জায়গায় গোল 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 কালো কালো দাগ, প্রথম প্রথম তো মনে হয় ধাক্কা লেগেছে, হুম, কিন্তু বুকেতে ধাক্কা লাগে কোথার থেকে, সেটাই। এখানেতে ধাক্কা লাগে কোথার লাগে থেকে, কোথা থেকে? এখানেতে ধাক্কা লাগে কোথা থেকে। সব জায়গায় তো আর ধাক্কা লাগে না রে ধাক্কা বাবা, লাগে না, সেটাই। গুঁতো লাগে না, একদম। সেখানেতে এই জিনিসগুলোর তৈরি হয়। আর এই কঠিন জ্বালা যন্ত্রণার মধ্যেই এরা কিন্তু ভোগে। হুম, এই কারণে আমি সবাইকে বলি, নিজের এই ধরনের কাপড় জামা, ইনার গার্মেন্টস বা কাপড় জামাগুলো সাবধানে রাখো। মানে এই যে যেখানে সেখানে শুকর দেওয়া বা কিছু, এগুলো একটু সাবধানে রাখা উচিত। একদম একদম সাবধানে রাখো, তার কারণ শত্রুর হাতে যদি তোমাদের এই জিনিস পড়ে যায়, হুম। শত্রু যদি সেরকম মানুষের কাছে পৌঁছায়, তাহলে তোমাদের দুর্গতি, কপালে দুর্গতি আছে। এটা কাটানো সম্ভব কিন্তু কপালে দুর্গতি আছে। ভোগ তো করতে হচ্ছে। আগে তো তোমায় ভোগ হ্যাঁ, করে নিতে সেটাই। হবে। আগে তো ভোগ তুমি বুঝতে- চুলের মুঠিটাও ধরতে পারবে না। না। একটা ছেলে রাস্তায় যদি তোমাকে হাত ধরে টানে, দুটো চটি খুলে তোকে চোখ- মারতে পারবে, কিন্তু এখানে তুমি চুলের মুঠিটাও ধরতে পারবে না, হাতটাও নাড়াতে পারবে না, চোখটাও খুলতে পারবে না। আর যখন চোখ খুলবে তখন সব শেষ, তাকে খুঁজেও দেখতেও পাবে না, আর এটার কোনো আইনগত শাস্তিও নেই। কোনো কিছুই নেই, কিচ্ছু নেই। এটা এরকমই যে এর কোনো জায়গা নেই, তুমি প্রমাণ করবে কোথার থেকে, কি বলবে, কোনো জায়গা নেই। তোমাকে শুধু এর জ্বালা যন্ত্রণা ভোগ করে যেতে হবে। মানে আমার অন্তরাত্মা জানবে আমি affect হচ্ছি, বাট আমার কিচ্ছু করার নেই, আমার কোথাও কিছু বলার নেই। কি করে তুমি বাথরুমে গেছো, স্নান করছো, আর সেই সময় যদি তোমাকে কেউ স্পর্শ করে, কি করবে তুমি? মানে সেটা দিনের বেলাও হয়। হ্যাঁ, যখন পুরনো হয়ে যাবে দিনের বেলা ওই ঘটনা ঘটাবে। তুমি যদি এই অত্যাচারটা সহ্য করতে থেকে যাও হুম। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, হুম। তখন ব্যাস হয়ে গেল। দিনের বেলায় যখন হয় তখন তো সে দিনে ঘুমাচ্ছে না, দুপুরে তখন না, তখন দিনে দুপুরে ওর তো সাহস বাড়িয়েছো। তোমার বডির তাপমাত্রার সঙ্গে তার তাপমাত্রা আস্তে আস্তে এক হচ্ছে, তাকে সাহস বাড়িয়েছো, তার শক্তি সঞ্চয় করেছো, জুগিয়েছো, আচ্ছা, তখন তো সে আস্তে আস্তে তোমাকে অল টাইম তোমাকে এই অত্যাচার করবে। তার মানে তখন তো আমি জেগে, হ্যাঁ তখন আমি বুঝতে পারছি, অথচ কিছু হ্যাঁ, করতে পারছি না। না তোমার শরীরে মনে হলো কেউ হাত দিল, কেউ ছুঁয়ে গেল, তুমি কিছু করতে পারছো না। এই দিনের বেলার পরিমাণ খুব কম, হুম। বাট দিনের বেলা যার হয় সে পরিষ্কার, মানে কিন্তু সে নড়তে পারে না। হ্যাঁ, শুনছি অদ্ভুত সে লাগছে। নড়তে পারবে না, চোখটা খোলা, জ্ঞানটা তোর তখনও আছে, হ্যাঁ। তখনও আছে, একই, ঘুমাতেও জ্ঞান ছিল, জাগাতে পূর্ণ জ্ঞান, পূর্ণ চোখ জ্ঞান। খোলা, কিন্তু তুমি কিছু করতে পারছো না। তুমি কিছু করতে পারছো না, তোমাকে জোর করে তোমার সঙ্গে শরীরে স্পর্শ করছে কেউ, তুমি কোনো কিছু করতে পারছো না। তোমার ওয়াশরুমে তুমি গেছো, তোমার কাপড় টেনে ছিঁড়ে দিয়েছে, তুমি কিছু করতে পারছো না, তোমার আওয়াজ বেরোচ্ছে না, গোঙানি পর্যন্ত আওয়াজ নেই তোমার, তুমি হাত নাড়াতে পারছো না, পা নাড়াতে পারছো না, ঘটেছে এটা।
আমি কোনো গালগপ্প দিচ্ছি না, আমার জীবনের সঙ্গে ঘটা নয়, আমি আমার ক্লায়েন্টদের জীবনের ঘটনা তোমাকে তুলে ধরছি। আমার সামনে হলে তো আমি লড়িয়ে দেবো, আমার সামনে আমার ক্লায়েন্টকে করলে তো আমি লড়ে যাব, কিন্তু এখানে যখন হয় তখন আমাদের মতন লোকের সামনে এটা হয় না। এই অত্যাচার তাদের জীবনে হয়েছে, প্রচুর প্রচুর ক্লায়েন্ট আছে আমার যাদের জীবনে অত্যাচার হয়েছে। খাটে শুয়ে আছে, পাটা ধরে নাড়িয়ে দিল, তোমাকে শুতে দেবে না। তুমি শুয়ে আছো, হঠাৎ করে বুঝলে যে তোমার পাশে গিয়ে কেউ শুয়ে তোমার গায়ের উপরে হাত দিয়েছে। হয় এই গায়ে হাত দেওয়ার গল্প তো আমার সঙ্গেই হয়েছিল, অন্যের সঙ্গে ছেড়ে দাও, তো আমার সঙ্গে হয়েছে। আর আমাদের বদ অভ্যেস, মানে যারা তান্ত্রিক হয়ে যায়, মানে খুব একটা জায়গা পর্যন্ত যায়, যারা নিজেকে কন্ট্রোল করতে পারে, তো ঘুমেতেও যদি এরকম কিছু হয় অটোমেটিকলি তার এই মন্ত্র ঘুরতে শুরু করে দেয়। মানে আমি সকালে ভাবলাম আমি কেন মন্ত্রটা করলাম, মানে আরো কিছুটা দেখা যেত, বাট তুমি পরিষ্কার, মানে অন্য কারোর অনুভূতি এখানে নয়, এটা আমি আমার নিজের জীবনের অনুভূতি। মানে আমার চাইল্ডহুডে যখন আমি তন্ত্রের দুনিয়ায় আছি, প্রেত দুনিয়ায় আমি পুরোপুরি সাধনা করছি, তখন পরিষ্কার বুঝতে পারলাম আমার গায়ের ওপরে কেউ হাত দিয়েছে। আমি শুয়ে আছি, আমার বদ অভ্যাস, আমি যে দিকে কাত হয়ে শুই আমি সেই দিকে কাত হয়েই কম বেশি উঠি, আমি খুব বেশি নড়ানড়ি করি না। আমি নড়া মানে আমি জেগে আছি। তো সেখানে আমি পরিষ্কার বুঝতে পারলাম। আর আমার ঘুমটা এরকমই, কারণ তোমাকে প্র্যাকটিস করতে হয়, ঘুমের ঘোরেও তোমাকে মাইন্ডকে কন্ট্রোলে রাখতে হয়। তার কারণ তুমি যদি কোনো বাজে স্বপ্ন দেখো, তাকে সে কন্ট্রোল করতে হয়, স্বপ্নটাকে পরিবর্তন করতে হয়। এই যে আজকের যে সিনেমাটা তোমাকে দেখালাম, সেই যে কন্ট্রোল করায়, আচ্ছা ওকে, বুঝতে পেরেছো? ওইখানে তো ওই যে কন্ট্রোল করলো না, বললাম তোমরা দেখো যে সবই ছায়া মায়া কায়ার গল্প, দেখ পুরো তন্ত্রের ওপরে, বইটা কিন্তু লোক বুঝবে কম, এইটাই তন্ত্রের উপরে তোমাকে কন্ট্রোল করতে হয়। ধরো কোনো কারণে তুমি ওপর থেকে নিচে পড়ে যাচ্ছ, তাহলে স্বপ্নের ফলে বলে এটা তোমার জন্য ক্ষতি, তাহলে এই ফলকে তুমি তাহলে রেমেডিতে নিয়ে যেতে হবে। তাহলে তুমি হঠাৎ পড়ে গিয়ে ধরে নিলে, কিছু ধরে ধরে উঠে গেল, উঠে গিয়ে সেখান থেকে বেরিয়ে গেলে, তাহলে তুমি ক্রিয়েট করে নিলে, এটাকে ক্রিয়েট করে নিলে মানে যে ক্ষতিটা তোমার কাছে আসছিল সেটাকে তুমি বার করে বের করে দিলে, মানে তোমার অবধি পৌঁছবে না। হ্যাঁ, আমরা স্বপ্নের মধ্যে অনেক সময় হয় যে মনে হচ্ছে খাট থেকে পড়ে গেলাম, শূন্যে পড়ে গেলাম। এই জায়গা থেকে তুমি যদি এর ওইখানেই ম্যানিপুলেট করে নিতে পারো, অর্থাৎ স্বপ্নের মধ্যে। এবার যখন স্বপ্ন দেখে আস্তে আস্তে আমাদের কিন্তু ঘুম ভাঙতে থাকে, ঘুম ভেঙে গেলে হবে না, ওই ঘুম ভাঙার আগেতেই তোমাকে স্টপ মারতে হবে, মেরে আবার ওই স্বপ্নে ঢুকতে হবে, ব্যাক করতে হবে। হ্যাঁ, সেই স্বপ্নে ঢুকে সেটাকে ম্যানিপুলেট করতে হবে। আচ্ছা, এটা প্র্যাকটিস করলে এটা হয়ে যায়। যারা খুব বড় মাপের, নিজেকে বড় মাপের বলবো না, মানে তারাই আমাদেরকে, আমার গুরুদেব তো অনেক উচ্চ মার্গের, তিনি আমাকে এই প্র্যাকটিস করা শিখিয়েছেন। আমি এগুলো পারি, এবং আমি পারি না, আমার কাছে একজন ছিলেন মানে আছে এখনো, সপ্তর্ষি বলে আমার এক ভাই, তো ও এটা কন্ট্রোল করতে পারে, ও খুব বড় দাবা প্লেয়ার, ও এটা কন্ট্রোল করতে পারে স্বপ্নকে। হ্যাঁ, স্বপ্নকে। তো এটা যাদের মাইন্ড অনেক স্ট্রং এবং যাদের মধ্যে দৃঢ়তা আছে যে আমি এটাকে প্র্যাকটিস করে করব, সে অর্জন করতে পারে। তো সেই রকমই আমি নিজে অনুভব করেছি যে আমার গায়ে হাত দিয়েছে। তাই এখানে গালগপ্প নেই যে আমি শুধু অন্যেরই গল্প শুনেছি, আমি আমার জীবনেও দেখেছি যেরকম ঘটনা ঘটতে, সেরকমই আমার ক্লায়েন্টদের জীবনে আমি ঘটনা মিলিয়ে দেখেছি। তাদের শরীরের উপরে হাত দিচ্ছে, তাদের সারা অঙ্গের মধ্যে তার সারা অঙ্গর স্পর্শ সে অনুভব করছে, কিছু করে উঠতে পারছে না, খাটের মধ্যে শুয়ে আছে, ঠিক আছে, পরিষ্কার সে বলছে মহারাজ আমি বুঝতে পারছি আমার গায়ের উপরে কে হাত দিয়ে দিল। মানে জড়িয়ে শোয়া, যেরকম গায়ের উপরে জড়িয়ে শোয়া, পাশে একজন যেরকম জড়িয়ে শোয়, সেরকম ভাবে কে আমাকে জড়িয়ে শুয়ে কিছু করতে পারছে, কিছু করতে পারি। এইটার রেমেডি মানে কিভাবে এখান থেকে বার করেছেন, কোন ক্লায়েন্টকে এখান থেকে বার করেছেন কিভাবে? এটা তন্ত্রোক্ত উপায় পদ্ধতি, যেরকম আমার খণ্ডন ক্রিয়া হয়, চৌসার বলে একটা ক্রিয়া হয়, এই ক্রিয়াগুলো অ্যাকচুয়ালি একটা ক্রিয়া দিয়ে কোনো কিছু রেজাল্ট হয় না, হয়তো বেরিয়ে গেল আলাদা ব্যাপার, ক্রিয়ার সমন্বয়। একটা মালা কখন তৈরি হয়? অনেকগুলোর সমন্বয়, ফুল হোক পুঁতি হোক যাই হোক, তার সমন্বয়ে
সংগঠিত হয়ে একটা মালা তৈরি হয়। ঠিক সেই রকমই এই ক্রিয়ার সমন্বয়ে যে মালা তৈরি হয়, সেই মালার দ্বারা অর্থাৎ সেই শক্তির দ্বারা মানুষের এই ধরনের জিনিসগুলো হয়। যার মধ্যে খণ্ডন ক্রিয়া রয়েছে, চৌসার ক্রিয়া আছে, উতারা ক্রিয়া আছে, তিনটে তন্ত্রোক্ত ক্রিয়া আছে যা তোমার চারপাশে ঘুরিয়ে ফেলার কাজ। চার রাস্তার মোড়ে রাখবে, তার মধ্যে পুতুল আছে, তোমার নাম দেওয়া পুতুল আছে, ওকে ওখানে ট্রান্সফার করতে হয়। আচ্ছা, এই প্রেত চালাক নয়, তারা বোকা, আচ্ছা, তাই তাকে ঝাঁসাতে আনা যায়। আচ্ছা, তো সেইখানে আমরা কি করি, মন্ত্রোক্ত পদ্ধতিতে তোমাকে কিছু মন্ত্র সিদ্ধ করতে হয়, যে মন্ত্রে তুমি শক্তি অর্জন করলে সেই মন্ত্রের প্রয়োগ হয়। তখন সেই মন্ত্রের দ্বারা আমরা কোনো বস্তুর মধ্যে অবয়ব তৈরি করি। ধরো পুতুল, আটা দিয়ে পুতুল বানালাম, তন্ত্রোক্ত বিভিন্ন সামগ্রী সেট আপ করে তার মধ্যে এনার্জি দিয়ে তার মধ্যে তৈরি করা হলো এনার্জি। এবার তোমার চারপাশে আমি মন্ত্র পদ্ধতিতে সেটাকে ঘোরালাম, ওই এনার্জিটাকে ওর মধ্যে আনলাম। যে এনার্জিতে ওই যে তোমার যে অরার এনার্জিটা আছে, ওই এনার্জিটা ওর মধ্যে আসবে, চলে এলো, তার মানে তুমি সেকেন্ড ওটা আচ্ছা, ওর কাছে এনার্জেটিক দিক দিয়ে। এবার যখন তুমি গিয়ে এটা চার রাস্তায় রাখছো, তখন ও আস্তে 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 ও ওর তোমার মধ্যে সঙ্গে চলে আসছে। ওর মধ্যে গিয়ে এবার ধরলো, এবার ওটা ওখানে রয়ে গেল। রয়ে গেল বলতে ওটা কি ওখানে স্টপ করে দেওয়া হবে? হ্যাঁ, আমার লোক তো ওখানে ছেড়ে দিয়ে চলে এলো, আর পিছন ঘুরে তাকাবে না, বাড়িতে এসে ঢুকে গেল, আমার তাকে আমি রেস্কিউর জায়গাতে নিয়ে চলে এলাম। আচ্ছা, সেরকম ডিমের ওপরে ও চলে গেল। এবার এটা দুটো পদ্ধতি হয়, এক হচ্ছে পঞ্চভূতের মধ্যে বিলীন করে দেওয়া, আর আরেকটা হচ্ছে যারা বিলীন করতে পারে না, আমরা বিলীন করে থাকি, অর্থাৎ কারোর শরীরের উপরে যায় না। আর আরেকটা হচ্ছে কেউ ক্রস করলে, দেখবে এখানে বলে না যে এই রাস্তার মধ্যে পা দিস না, ঢিগোস না, ডিমোস না, এই যে তার মধ্যে সেটা চালানটা চলে যায়। আচ্ছা, আমরা পঞ্চভূতের মধ্যে এটাকে বিলীন করে দিই, আমি অন্তত একে বিলীন করে দিই যাতে কোনো মানুষের ক্ষতি না হয়। এই পদ্ধতিগুলোর সাথে সাথে তার হচ্ছে যজ্ঞ ক্রিয়া, শোধন ক্রিয়া, এগুলো হতে থাকে। একাধিক যজ্ঞ ক্রিয়ার সমন্বয়, একাধিক এই ধরনের ক্রিয়ার সাথে সাথে এবার যেহেতু এটি অন্য প্রেতাত্মা, তাহলে তোমাকে তো ওই ক্যাটাগরির লোক দিয়েই তোমাকে বডিগার্ড রাখতে হবে। দেখো, গুন্ডার থেকে বাঁচতে গেলে দুটো রাস্তা অবলম্বন করতে হবে, হয় গুন্ডা, ওর থেকে বড় গুন্ডাকে তোমার নিয়ে আসতে হবে, আর নাহলে বড় পুলিশ ধরতে হবে। পুলিশও এক ধরনের গুন্ডাই, ওদের জন্য তো গুন্ডাই, তো ওরাও মারছে ওরাও মারছে, তো ওরা বেশি মারতে পারে বলে ওরা ভয় পায়, ওরা যদি না মারতে পারতো তাহলে এরা ভয় পেত না। তো এদেরকে আটকাতে গেলেও তোমাকে সেরকম ভাবেই, সে ব্রহ্মদৈত্যী হোক, বেতাল হোক, ইয়াক্ষিনী হোক, এই ধরনের ডামরির হোক, এই ধরনের পাওয়ারফুল যারা আছেন, হ্যাঁ, তাদেরকে ডাকতে হবে। আর তোমার নিত্য পূজিত যে আত্মারা রয়েছে, আচ্ছা, যাকে তুমি নিত্য পূজন করো, যে তোমার অল টাইমের সঙ্গী সর্বকর্মের, তাদেরকে সাক্ষী রাখা হয়, মানে তারা ওর সঙ্গে ছায়া সঙ্গী হয়ে ঘুরবে, যাতে আর ওখানে প্রবেশ না করতে পারে, ও আর ওর দুনিয়াতে ঢোকার আগে ওরা সামলে নেবে। বুঝতে পেরেছো? এই যে সেই কারণে তান্ত্রিকরা এত প্রেত নিজেদের পূজনে রাখে কেন, দেবদেবীর সাথে প্রেতের পূজন করে কেন, এই একটাই কারণে, এই প্রেতগুলো গিয়ে তাদেরকে রক্ষা করে, সেই আত্মাগুলো গিয়ে তাদেরকে রক্ষা করে, বা সে যে কাজটা দিল সেই কাজটা করে। যেরকম ওই তান্ত্রিক দিয়েছে একে পাঠানো, তো এই তান্ত্রিক সেই কাজটাও দিচ্ছে তাকে পাঠিয়ে, যে তুমি ওকে রক্ষা করো। আচ্ছা, সেই জন্য একাধিক শক্তির প্রয়োগ করতে হয়। এই কারণে আমার এখানে যেরকম বসে, তুমি রক্ত দিয়ে সেই কঙ্কালীকে, অর্থাৎ যে আমাদের করটি গুলো রয়েছে, ওকে তুমি রঞ্জিত করবে, তিলক দান করে তোমার মনের ইচ্ছে বলতে হবে। ধরো তুমি তখন কি বলবে, আমার ওপর এরকম, আমি অমুক, আমার ওপর এরকম হচ্ছে, এই অত্যাচার হচ্ছে, আমাকে তুমি রক্ষা করো। এবার যখন তোমাকে আমি বলবো কন্টিনিউ, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, তুমি একটা না একটা দিন তো রক্ষা করতে আসবে। মানে আমি দেখেছি আপনার ওই পেন্টাগন বানানো থাকে, মাঝখানে বসানো হয়, ওটা একটা পদ্ধতি। তারপরে নিচে আছে, সেখানে রক্ত দিয়ে তাদেরকে একটা পদ্ধতি। আবার তিনতলা, মানে আমার 3টে ফ্লোরে 3টে কাজ হয়। আচ্ছা, একদম ছাদে হয় আর একটা পদ্ধতি। এদেরকে দিয়ে একে রক্ষা, এবার একে শুধু রক্ষা না, মানে আমার কাজের পদ্ধতি হচ্ছে যার যেটাই কাজ হোক, সেটা
বিদ্বেষণ হোক, বশীকরণ হোক, কাউকে হাবাস থেকে বাঁচানো হোক, কারোর মহামৃত্যুঞ্জয় করা হোক, সব ধরনের ক্রিয়াতেই এদেরকে প্রয়োগ করা হয় ঠিক এইভাবে। যে ধরনেরই ক্রিয়া হোক না কেন, আমি এই পদ্ধতি অবলম্বন করি। সেখানে দেবদেবীদেরাও থাকে, এরাও থাকে, অর্থাৎ সর্ব ধরনের শক্তির সমন্বয় ঘটায় তাকে রেস্কিউ করার জন্য তার সমস্যার হাত থেকে। তো এই হাবাসের হাত থেকেও ঠিক এইভাবেই রেস্কিউ করা হয়। খণ্ডন করলে, শোধন করলে, যজ্ঞ করলে তারপরে শরীর বন্ধন করে দেবে। তুমি মন্ত্রোক্তভাবে, তন্ত্রোক্তভাবে শরীর বন্ধনও করবে, আচ্ছা। ভৌতিকভাবে তাকে কিন্তু গণ্ডির মধ্যে রাখছো, হুম, কিন্তু তুমি মন্ত্রোক্তভাবে তাকেও বন্ধন করছো। কোনো কারণে গণ্ডি মিসফায়ার করলে তোমার ওই কবচ কবচ একে বাঁচাবে। বাঁচাবে। আচ্ছা। গণ্ডি মিসফায়ার করে গেল, চালন মিসফায়ার করে গেল, তো তোমার এই কবচ একে বাঁচাবে। হুম, একে বলে বিহু রচনা করা। এই বিহু তুমি কিভাবে রচনা করবে সেটা নির্ভর করবে হচ্ছে তোমার জ্ঞানের ওপর, তোমার শক্তির ওপর, তোমার গুরু কি শিখিয়েছে তার উপর। আচ্ছা। বিহু আবার অনেকের ওপর থেকে চলে যেতে পারে, বাট বিহু হয়, হুম। যে বিহুকে সহজে ভাঙা যায় না, মানে অনেকটা ওই চক্রভিউ টাইপ। চক্র বিহু। আচ্ছা। বিহু রচনা করতে হয় যে তুমি হুম। কোন দেবী বা কোন প্রেতকে কোনখানে সেট করবে, হুম। কিরকম বিহু করবে। মানে ওখানে কেউ ঢুকতে পারবে না। না, ওখানে ও অনেক আছে, ভুল ভুলাইয়া বিহু আছে, যে ঢুকে শুধু ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, গোল গোল ঘুরবে, ওর এর উপর দিয়ে পৌঁছবেই না। হুম। তো যেরকম তুমি বিহু, বিহুতে আছে চক্র বিহু আছে, যেটায় আসবে তো মানে যে ধরনেরই আত্মা আসুক তাকে মানে মৃত্যু ছাড়ার তাকে জীবিত রাখা হবে না। তো সেই বিহুতে তুমি আগেই দিয়ে দেবে, বেতালকে দিয়ে দেবে, ধরে ধরে খাবে বসে বসে, একদম শুরুতেই দেবে। চক্রবিহু যদি মারো, চক্রবিহুতে একদম শুরুতেই বেতাল থাকবে, তাল আর বেতাল দুজনেই থাকবে। ঢোক যেদিক দিয়ে ঢুকবি সেদিক দিয়ে খাবো, সেটা বুঝতে পেরেছ? তো সেই বিহু রচনা করে তাকে দেওয়া হয়। তো সেই ক্ষেত্র থেকে তোমাকে বুঝতে হবে যে তুমি তোমার ক্লায়েন্টের জন্য কি করবে, বাট ক্লায়েন্টকে ঠিক এইভাবেই বার করা সম্ভব। সম্ভব। কিন্তু সবার আগে আমি মারণ ক্রিয়ার থেকেও বাজে ক্রিয়া বলি এই হাবাস। হাবাস ক্রিয়াকে। হাবাস সব থেকে প্যাথেটিক ক্রিয়ার মধ্যে। আচ্ছা, এটা কেন করে মানুষ, মানে কিসের জন্য করে? রিভেঞ্জ। Revenge? তোমায় আমার ভালো লাগলো, মানে আমি তোমায় ভালোবাসলাম, তুমি আমায় ভালোবাসো, হুম। তোমাকে আমি পেলাম না, হুম। চেষ্টা করলাম বহু, হুম। তাহলে কিছু মানুষ আছে গিয়ে খুন করে দেয়, হ্যাঁ। হয়ে গেল। হুম। কেউ কিছু অ্যাসিড মানুষ ফেলে দিচ্ছে মুখে। কিছু মানুষ আছে হুম। যে ওই সাহসটা নেই, হুম। তন্ত্র মন্ত্র দিয়ে ক্ষতি করে দেয়। আচ্ছা, মানে তুমি আমার নয়, আমি এমন করবো যে তুমি কারুই হতে পারবে কারুর না। হবে না। আচ্ছা। এটা একটা ক্ষেত্রে এক দলের আছে, হুম। আর এক দলের এটা সব থেকে বেশি হয়, যেটা এখন বলবো এটা সব থেকে বেশি লোক ক্যাটাগরিতে। হুম। তোমার মা বাবার সঙ্গে হুম। ঝগড়া ঝামেলা, হুম। পারিবারিক হোক আর পাশের বাড়ির হোক, যারই হোক, হুম। ঘটনাটা ঘটাবে কিন্তু তোমার উপর। যাতে আমার মা বাবা কষ্ট পায় সব মানসিক ভাবে, কাউকে বলতেও পারবে না লজ্জায়, মানসিক ভাবে মেয়ে তো কষ্ট পাচ্ছে, মা বাবা কষ্ট একদম। পাচ্ছে। এরকম আছে যেখানে বাচ্চা হয় না, বন্ধ করে দেওয়া হয়, বন্ধাকরণ, এইভাবেই এই ক্রিয়া করি, এই হাবাস ক্রিয়া করে। হাবাসের ওপর থেকে বন্ধাকরণ ক্রিয়া, বাচ্চা হবেই না, হাজার চেষ্টা করেও দেখছে কেন বাচ্চা হচ্ছে না, ডাক্তারের কাছে রিপোর্ট করাচ্ছে, ডাক্তার বলছে রিপোর্ট ওকে, হয়ে যাবে, রিপোর্ট ওকে, তুমি ওকে, রিপোর্ট ওকে মানে তুমি ওকে, হুম। তাহলে গাছ হচ্ছে না কেন? চাষ করছো যে গাছ হচ্ছে না কেন? সেটাই। বীজ ওকে, খাদ ওকে, হুম। জমি ওকে, তো চাষ করছো তো গাছ উঠছে না কেন? সেটাই। ডাক্তার যদি দুজনকে ওকে বলে দেয় মানে সব ওকে, সব ওকে। তাহলে চাষ করার পরে গাছ হয় না কেন? বন্ধাকরণ ক্রিয়া, সব খেয়ে নেবে, যা পড়বে সব খেয়ে নেবে, গায়েব করে দেবে। এই হচ্ছে হাবাসের পার্ট, যার ওপর অ্যাপ্লাই হয়েছে, যার যার জীবনে। অনেকের কাছে গাল গল্প লাগবে আজকের ঘটনা, কিন্তু যার যার জীবনে হয়েছে সে একবার করে অন্তত বলবে আজকের এই যা আমরা আলোচনা করছি সেটা তার জীবনে, হ্যাঁ আমার জীবনে হয়, বলবে হ্যাঁ আমার জীবনে হয়। সরু সরু আঁচড়ের দাগ দেখতে পায় মানুষে,
কালো 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 স্পট গায়ের মধ্যে দেখতে পায়, যেটা আগে গোলাপি, তারপর বেগুনি, তারপর কালো, তারপর অটোমেটিক গায়েব। 3-4 দিনের মধ্যেই অটোমেটিক সব গায়েব। আচ্ছা, এটা কি শুধু চালনা করলেই হয়, না অনেক সময় দেখা যায় না যে শুনেছি যে রজস্বলার সময় চুল খুলে কোথাও যাবে না কোনো মেয়েদের, বা সেন্ট মেখে যাবে না কেউ, হাওয়া সেটাতে বাতাস পজেস নিলো। হয় কিন্তু। আচ্ছা, সেটা পজেসড। হ্যাঁ, সেখানে ভূত ধরে, আচ্ছা আবেশ আসে আচ্ছা, এটাতে শরীরের মধ্যে, হাওয়াস হয় না। এটাতে হাবাস হয় না। হুম পার্সেন্টেজ একদম কম, তাই আমি বা আমরা না বলে থাকি। হুম হয় না, এটা ভুল। হুম এটা ওই পিছন পিছন পড়ে গেলে পিছন পিছন হুম। মানে লালসার শিকার, হুম এরকম ভৌতিকের পাল্লায় পড়লে হুম। তাহলে হয়। আচ্ছা। তাছাড়া 99.99% পাঠানো হয়, পাঠানো হয়। খুব কম যে কারুর পাল্লায় পড়ে গেল আর তার সঙ্গে এ ঘটনা ঘটছে। এটা কি শুধুই ওই ইনার গার্মেন্টস দিয়েই করা হয়, বা আরো কিছু অন্য কিছুও কি থাকে, নাকি শুধু এই ইনার করতে গার্মেন্টস? সুবিধে হয়, আচ্ছা। তা না হলে আরেকটু কাঠখড় বেশি পোড়াতে হয়, তাহলে চুল বা যে কোনো ব্যবহৃত কাপড়, রুমাল টুমাল হলে চলবে না, রুমাল যে মুজো জামা কাপড় পরে আছে এগুলো না, তার হুম। চুল ব্যবহৃত কাপড়। হুম, এই চুল ব্যবহৃত কাপড়ের ক্ষেত্রে কি হয়, ইনার গার্মেন্টস ছাড়া যদি আমরা ব্যবহার করি হুম, তাহলে এটা সবসময় হাবাসেই ঢুকে যাবে, হুম। এর গ্যারান্টি নেই। আচ্ছা এ তোমার উপরে ডিরেক্ট অত্যাচারও করতে পারে, আচ্ছা, মানে যেটা কিরকম? মারণ ক্রিয়া ব্যাধিকরণ ক্রিয়াতে পরিণত হয়ে যায়। ওকে ওকে ওকে। বুঝতে পেরেছো? হুম। এটা যে সবসময় হাবাসে যাবে হুম। সেটা কিন্তু নয়। মানে হাওয়াসে যেতে গেলে ইনার গার্মেন্টসটা খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট। যেরকম বন্ধাকরণে যেতে গেলে হ্যাঁ। তোমার প্যাডস লাগবে, আচ্ছা, তোমার ইনার গার্মেন্টস এর সেটা মধ্যে দিয়েও ক্রিয়া হয়? হ্যাঁ প্যান্টি লাগবে। তোমাকে বন্ধাকরণ করতে গেলে এই দুটো জিনিস লাগবে, কারণ এর পরের যেটা সেটা তো পাওয়া যায় না, হ্যাঁ। তাই এই দুটো জিনিস মধ্যে যে কোনো জিনিস লাগবে। এই জন্য মা দিদিমারা অনেক সামলে রাখতেন এই বিষয়গুলো। মানে এইগুলোও মানুষে কালেক্ট করে? একদম কালেক্ট করে না, এর দিয়ে হয়, শুধু কালেক্ট করে ছেড়ে দাও, সন্তান আসবে না আর। হ্যাঁ বাস, এটা দিয়ে যখন করে পুতুল বানিয়ে যখন সেখানে দেওয়া হবে আর চালনা করা হবে না, সন্তান আসবে না। ডাক্তার দেখিয়েও তুমি কোনো কুল খুঁজে পাবে না কেন সন্তান আসবে না, ডাক্তারও মাথা চুলকাবে যে সব তো রিপোর্ট ঠিক, কিন্তু হ্যাঁ, সন্তান তো হচ্ছে না। এরকম অনেক ঘটনা শুনেছি, সব রিপোর্টে কিন্তু সন্তান হচ্ছে না। গল্প এটাই, এরকম অনেক ঘটনা যেরকম তুমি শুনেছো আর আমরা দেখি, অন্তত আমি দেখি বা আমাদের মতন লোকেরা দেখে যে সব ঠিক কিন্তু সন্তান হচ্ছে না। তার একটাই কারণ, তন্ত্রোক্ত ভাবে বন্ধাকরণ ক্রিয়া করা হয়েছে তার উপর, তাকে আটকে দেওয়া হয়েছে। কত সুন্দরী মেয়ের বিয়ে হয় না, হ্যাঁ, এটাও হয়। কেন হয় না? সুন্দরী মেয়ের কি অভাব আছে নাকি? কিন্তু হয় না বিয়েটা। যার যার সঙ্গে ঘটনা ঘটে সেই জানে একমাত্র, বাকি ওই যে যখন ভূত ভূত বলে কিছু হয় না, যাকে ধরে তারপর সে বলে, হুম। সে তখন বোঝে না, কিন্তু তারপরে সে মানতে বাধ্য হয় যে হ্যাঁ হয়। আমি যখন ভূত ছাড়াতাম আগে, তখন এরকম হয়ে যায়, ওকে ডাক্তারের কাছে নিয়ে চলো, ডাক্তার সারা দু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসো, কিছু হয়নি, সামান্য দেখানো পেটানো, মানে যারকে ধরেছে তাকে মারা না, ওই ঝেঁটা দিয়ে হুম, হুম। ডাল দিয়ে সব মারা না, এটা একটা যন্ত্রম করতে হয়, তাকে দেখাতে হয়, প্রদীপ জ্বালাতে হয়, তার উপর ওর আবেশ আসবে, আর একটা যন্ত্রম দেখাও, সুলেমানি তন্ত্র না, যন্ত্রম দেখাও, ব্যাস, দম মারো, ফুক মারো, ওটাকে পিটিয়ে পুড়িয়ে দাও, ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাবে, শেষ। ওই ঝাঁটা জুতো পেটানো ওটা ওটা বুঝলো কি, ওটা সেই সিনেমাতে দেখতাম আমরা, যেটা সিনেমাটা বাস্তবেও আছে, আর এবং এই বাস্তবের গুলো একটু গ্রাম সাইডে তুমি পাবে, যে ওঝা। ঝাঁটা জুতো ওঝাগিরি, হ্যাঁ। ব্যাপারটা বুঝতে পারছো? ওই ওঝাটা ওই তুই যা, ওঝা তুই যা, ওই ওঝা ওই ওই যাওয়াটা দরকার, তান্ত্রিক নয়। হ্যাঁ। তাহলে তুমি কে? হুম। তন্ত্র সাধনা করনি তুমি, তাহলে তুমি এটা কি করে করছো? হুম। এর একটাই পার্ট, স্টুডেন্টই হয়।
রাস্তায় কেউ ইংলিশ বলে ফেললো, আমাদের এই এয়ারপোর্টে হুম, কত বাচ্চা আছে ইংলিশ বলে, ঠেলা আলাগুলো, হুম, এ লিখতে বলে পারবে না, ইংলিশে কথা বলছে, সে বলে তো সে শিক্ষিত নয়। হুম, খাতা কলমে শিক্ষিত কি? না। সে ইংলিশ বলতে পারছে বলে কি খাতা কলমে শিক্ষিত? এ লিখতে পারছে না, বি লিখতে পারবে না, কিন্তু ইংলিশ বলবে, তুমি আমরাই লজ্জা পাবো ওর ধারে পাশে যেতে, ফরেনের সাথে ইংলিশ বলে যাচ্ছে, ফরেন ল্যাঙ্গুয়েজ বলে যাচ্ছে। হুম, এটা শুধুমাত্র আমাদের এয়ারপোর্টে, কারণ বিভিন্ন ঘুরতে যাওয়া জায়গায় আমরা দেখতে পাই। হুম, হুম, ঠিক সেই রকমই তান্ত্রিক, সে তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করে শক্তি অর্জন করেছে, তারপর সে এই ধরনের ক্রিয়া করছে। ওঝা তুমি কি করছো? সেটাই। তুমি যদি সিদ্ধি লাভ করো তাহলে তুমি তান্ত্রিক। তাহলে তুমি তন্ত্র ওই ওই কাপড় পরতে জানো, গলায় মালা পরিয়েছো, চড়িয়েছো, হুম, আর ওই ঝাঁটা জুতো দিয়ে পেটাচ্ছ, ওই মার খেয়ে কিছু লোক এমনি, ধরো নার্ভের প্রবলেম আছে, সেগুলো এমনি ঠিক হয়ে গেল, ব্যাস ওই আমি ভূত ছাড়িয়ে নিয়েছি। একদম, এটা তো সেটা নয় একদম। কখনোই। এই বিদ্যেটা এত ছোট বিদ্যে নয় না, যে যে কেউ এটাতে অধীরত হয়ে যেতে পারে। সেটা তো একটা বড় মহাবিদ্যা সাধনা। বলা হয়, মহাবিদ্যা, বিদ্যারও বিদ্যা, দেবাদিদেব মহাদেব, সেরকম বিদ্যারও বিদ্যা, মহাবিদ্যা হচ্ছে তন্ত্রবিদ্যা। আজকে মানুষের কাছে, কিছু মানুষের জন্য এই জিনিসটা অনেক ছোট হয়ে গেছে, হুম, খেললি হয়ে গেছে, খিল্লি করে প্রায় খেলো হয়ে গেছে, কিন্তু সেটা নয়। আজকের দিনে নয় বলেই হাবাসের মতন ক্রিয়া মানুষের ওপর হয়। হ্যাঁ, যে করছে সেও তো অনেক মানে পারদর্শী, তবে তো সে একদম, করছে। আর যে একদম। চালনা করছে সেও তো পারদর্শী, সে তো প্রেত ছোটখাটো মানুষ তন্ত্রে না। সে, হ্যাঁ, যথেষ্ট প্রেত পারদর্শী। তন্ত্রে সে একদম সিদ্ধ, হুম, অন্তত এইটুকু কর্মে তো সে সিদ্ধ। হ্যাঁ, অবশ্যই। আর এইটুকু কর্ম কিন্তু ছোট নয়, যে কেউ করে উঠতে পারবে না, সেটা, এটা আমি আর সচরাচর মামার বাড়ি নয় হ্যাঁ, যেটা হয়ে যাবে, আর এই ফুক ফাক দিয়েও একে বার করে নিয়ে চলে আসা যাবে, এটাও মামা বাড়ি নয়। হুম, এটা তন্ত্র ক্রিয়া, তাকে কাটতেই হবে তত বড় তন্ত্র ক্রিয়া দিয়ে। যত বড় ক্রিয়া, যত গভীরে যাবে, তার থেকে তত বড় ক্রিয়াকে প্রয়োগ করতে হবে ওখান থেকে তুলে আনার জন্য। কদিন, মিনিট নয়, এটা ধৈর্য ধরে বসতে হয়। এ ঘা যত বড় করবে, এ ঘা শুকোতে তত সময় লাগবে। মানে যতটাকে পুষে রাখা হবে তত একদম, সময় লাগবে। একদম সিম্পল ভাবে, এই যে যখন দিনে অত্যাচার শুরু হয়ে যাবে, আমার অনেক পুরনো হয়ে গেছে। ছাড়াতে গিয়ে কাল ঘাম ছুটবে। এরকম প্রচুর আছে যারা ছাড়ানো যায় না আর। তখন তাদের মৃত্যু ক্ষেত্রে কি তো হয়? অকাল, মানে আস্তে আস্তে খুব বেশি দিন বাঁচে না এরা, রুগ্ন হয়, তার শরীর বডি থেকে শেষ হয়ে যাবে, সে যে হ্যাঁ। খাচ্ছে, সেই হ্যাঁ। খাওয়াটা তার শরীরে লাগে না তো, লাগবে না তো, হ্যাঁ, অবশ্যই। খুব সে ক্ষেত্রে যেটা ক্ষেত্রে। গ্রহণ করছে লাগছে না তো, তার মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক আর প্রেতের সঙ্গে শারীরিক সম্পর্ক এক নয়। আলাদা, অবশ্যই। আমরা যখন সাধনা করে অনেকে তো ওই পত্নী রূপে গ্রহণ করে, তাকে সন্তুষ্ট করার ক্ষমতা এই সাধারণ মানুষের নেই রে বাবা, সে অন্য জিনিস। ঠিক সেই রকমই যখন ওই ধরনের আত্মা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করছে, এর তো একটা পরে গিয়ে শেষ, এন্ড, বাট এ তো এন্ডলেস। হুম, তাহলে এর তো মিটলো না, এ তো অত্যাচার করছে তারপরে, তাহলে কি হচ্ছে, এর শরীর আস্তে আস্তে দিচ্ছে না, ছেড়ে চোষকের মতন, এ তো ছেড়ে দিয়েছে, এ তো চোষকের মতন দিচ্ছে। চুষে রক্ত নিয়ে শূন্য হয়ে যাবে তাহলে দিন দিন। রক্ত শূন্য হয়ে যাওয়া, রক্ত রুগ্ন হতে শুরু করে, শুষ্ক হতে শুরু করে, খাওয়া শরীরে লাগে না, চোখের তলা পুরো কালো, জীবন তার পুরো বরবাদ, কোনো কারোর সঙ্গে সম্পর্ক থাকবে না, সবার সঙ্গে সম্পর্ক আস্তে 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 নষ্ট হতে থাকবে। কিন্তু মানসিক ভাবেই বিকারগ্রস্ত হয়ে যাবে অটোমেটিক। একদম মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায় যারা অনেকটা বেশি বুঝতে পারে, আর যারা পুরো বুঝতে পারে না তারা অনেক দেরিতে বোঝে। কম বোঝার সংখ্যাটাই কিন্তু বেশি আমাদের কাছে আসে যখন তারা অন্য জিনিস নিয়ে আসে। যেরকম ধরো, যার উপরে এই হাবাসটা হয়েছে তার তো স্বামীর সঙ্গে বা বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে গেছে, সেটা ঠিক করার জন্য সেটা আসে, ঠিক করার জন্য আসে, এসে তখন বুঝতে পারে। তখন আমার কাছে ধরা পড়ে যে আরে তোর তো এটা হয়েছে রে, তোর তো ওটা, এই যে বশীকরণের জন্য এসেছিল, সে ওটা হয়েছে।
তো এটা হয়েছে আর ওটা, এই গল্পটাই হচ্ছে এখানে গিয়ে ধরা পড়ে আমাদের মতো লোকের কাছে এসে ধরা পড়ে। তো রোগ কিন্তু অন্য, কিন্তু এসছিস একটা এসছে কারণে, অন্য গান। কিন্তু রোগ হচ্ছে অন্য। সেই জন্য আমরা কখনো ফোনে কারোরই কোনো কথা শুনে কোনো কেস ধরতে পারি না। তুমি সামনে আসো, পুরো শুনবো, তারপরে দেখবো, তারপর বুঝবো এই কেস কোথায় যাবে। যা দেখতে লাগে তা কিন্তু সবসময় কেস নয়, কেস কিন্তু অন্য কিছু হতে পারে। যে হবে তো এমনিও আসতে পারে, এমনি আসার জন্য তাকে প্রয়োগ আলাদা রকম মাত্রায় করতে হবে, মাত্রা আছে। আবার কেউ যদি চালান দেয় তাহলে তার মাত্রা আলাদা। এই মাত্রা বুঝতে হবে তোমাকে, যে কত মাত্রায় কত লয়ে তোমাকে কাজ ছাড়তে হবে, তারপর গিয়ে সেই মানুষটা সুস্থ হবে, তা না হলে সে সুস্থ হতে পারে না। মানে একটা মানুষ হিংসার জন্য, আজকের ডেটে একটা মানুষ হিংসার জন্য, রিভেঞ্জ নেওয়ার জন্য কতটা নিচে নামতে পারে। একদম, মানে এই রিভেঞ্জটা কাকা জ্যাঠা মাসি পিসি, নিজের, হ্যাঁ অবশ্যই। দেখুন আজকে আপনি বলছেন পাশের যে বাড়ির এই লোক কম, নিজের inner বাড়ির লোক garments- বেশি। অবশ্যই ইনার গার্মেন্টস তো নিশ্চয়ই পাশের বাড়ির লোক নিয়ে যেতে পারবে না, না, তাই না? রাস্তায় তো মানুষ ইনার গার্মেন্টস শু করতে দেবে না। পাশের বাড়ির লোক কম বলছি তো, জমি সম্পত্তি নিয়ে ঝামেলা, দাদার ছেলের মেয়ের ওপরে এই ক্রিয়া। মানুষ কতটা নিচে আমরা নেমে গেছে। বাচ্চা মেয়েকেও দেখেছি। বাচ্চা মেয়ের উপর করেছে, তো সে তো কিছু বুঝতে ছেড়ে দাও, পারবে না। আমার কাছে রিপিট ক্লায়েন্ট, আমার রিপিট ক্লায়েন্ট, তার ওপর হয়েছিল এই অবস্থা। তার শরীর খারাপ কিছুতেই কমছে না, কন্টিনিউ, যখন হয় 15 দিন 20 দিন কন্টিনিউ চলতো। হুম। তারপর আমার কাছে আসে, আমি বললাম এই তো এই কাজ হয়ে রয়েছে, ক্রিয়া করা, সুস্থ হয়ে গেছে। এই ক্রিয়া যখন ওই কবজ এদিক ওদিক হয়ে গেল, ক্রিয়া কেটে গেল, তারপর রিপিট আমার কাছে যখন এলো, বললাম কি হয়েছে? বলছে আমার সেই আগের মতো হচ্ছে। বললাম তোর কবজ কোথায়? বন্ধন গায়েব, কারণ হয়ে গেছে। তারপরে আর কত বছর ধরে আমার কাছে রিপিট হবে? তো একটা সময়ের পর থেকে আর আসে না, 2 4 5 10 বছর পর আর আসে না। এখন বড় হয়েছে, তখন আবার সেই একই জিনিস। মানে ছোটবেলায় করেছে, সে তখন তো বাচ্চাটা বুঝতে পারবে না। না, ছোটবেলায় একদম, মানে এই 7 8 এরকম। তো সে তখন আর ধরা আজকে পড়লো তার কিভাবে? হচ্ছে তোমার সে এই হ্যাকাথন করছে। তো সে কি করে বুঝলো ছোটবেলায় যখন হয়েছিল? মা বাবা, মা বাবা বুঝেছে। মা বাবা নিয়ে এসছে। আচ্ছা, মানে মা বাবাই বা কিভাবে বুঝলেন? না, তার এটা কন্টিনিউ শরীর খারাপ হয়ে যাচ্ছে, মানে আচ্ছা, রজস্বলা ডেট মানে হচ্ছে 15 দিন বন্ধ 16 হচ্ছে দিন, না। ডাক্তার দেখেও কিছু হচ্ছে না। আচ্ছা, তখন সে আমার কাছে আসে, সেটাও কি হবাস থেকে হয়? হাবাস থেকে। আমি তখন বলেছি হাবাস থেকে হয়েছে, এটা আচ্ছা কন্টিনিউ করছে। আচ্ছা, সেটা নিতে পারছে না ও, না। সেজন্য ওটা বন্ধ হচ্ছে না। হ্যাঁ, বুঝতে পেরেছো ব্যাপারটা, যে তার সঙ্গে যে মানে হ্যাঁ, বাচ্চা মেয়ে তো, নেবার বয়সও তো চাই রে বাবা, সেটাই। এটা তো নেবে, সেটার বয়স তো চাই, সেটা তো তার বয়স নয়। এটা না। যে শারীরিক সম্পর্ক নেবে, সেই জন্য ব্লিড হয়েই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যখন সে আসে, তখন তাকে আমি সেটা ঠিক করি, খুব কুইক তার ঠিক হয়ে যায়। হুম। তো কবজ টবজ, তারপরে বড়, এবার সে তো ছোট, তারপরে সে বড় হচ্ছে। তো সে যখন ধরো তোমার বয়সী হবে, তখন ওই কবজ থাকবে, এর গ্যারান্টিই নেই, না। তাই না? একটা সময় গিয়ে তো তার ওটা এমনি ছিঁড়ে গেছে, কোথায় হারিয়ে গেছে, ব্যাস। তারপর আবার সেটা রিম্বাস করেছে, আবার সেটাকে কাটানো হয়েছে। কাটানোর সাথে সাথে ডে 1 ডে 2 ওই খণ্ডন ক্রিয়া করা হলো, চৌসারও করতে হয়নি, খণ্ডন ক্রিয়ার পরে পরেই ব্যাপার কন্ট্রোল হতে শুরু করলো। কারণ ওর তো সেটা করাই ছিল, সেই রিদম গুলোই ছিল, শুধু আমার ব্রেকআপটা হয়েছে। আমার লোকজন সব চলে এসছে, ও রিদমে আমার সঙ্গে নেই, লাস্ট প্রোটেকশনটাও নেই, দেন আবার সেটা রিম্বাস করে দেয়। কারণ আমি তো মারি না, না, এটা তো ওই পঞ্চভূতের মধ্যে এদেরকে ছেড়ে দিয়ে দেওয়া হয়, রাখা হয়, সেটা রিম্বাস করেছিল। তো এটা হয় বাচ্চাদের ওপরেও, আমি দেখেছি যে হাবাস করতে। আমি কিছুদিন আগে একটা ক্লায়েন্ট পেয়েছি, আমি খুব কম এই ধরনের ক্লায়েন্ট পেয়েছি হাবাসের, যেটা ছেলেদের ওপরে। এই ছেলের ওপরে ও পরিষ্কার, মানে মায়ের সঙ্গেই বলছে যে আমার এরকম হয়, আমি বুঝতে পারি। মানে মহিলা ভূত, মহিলা প্রেত। হ্যাঁ, মানে বীর্য শৃঙ্খল থেকে শুরু করে সবকিছু হচ্ছে তার।
এবং সে সেটা অনুভব মানে পরিষ্কার বলছে, সিমটম একই, হুম সে নড়ছে চড়তে পারছে না, ঘটনা ঘটছে, হুম। তার সঙ্গে তার এটা হচ্ছে। এবং কিছু সময় তার মায়ের উপরে এই প্রভাব এসেছিল, যখন মা ওর সঙ্গে হুম শুতো, তখন মানে ঘটনা ঘটেনি, বাট ওই আঁচল লাগা হুম। এগুলো হয়েছে। আচ্ছা, মানে যাতে সরে যায়। হ্যাঁ, হুম। এই বাচ্চার উপরেও ছেলের উপরেও আমি দেখেছি। কিন্তু আমি পার্সেন্টেজে ছেলের উপর, আমি আমার টোটাল ক্যারিয়ারে এখনো পর্যন্ত আমি 2জন ছেলে পেয়েছি যাদের উপরে এটা হয়েছে। আমি বাকি সব মেয়েদের উপরে, পুরো টানা মেয়েদের উপরে, যেখানে হাবাসে ডেভিল চাইল্ড পুরো জন্মায়নি এরকম অবস্থায় সেটা নিজের থেকে অপারেট হয়ে গেছে, হুম। এরকম ক্লায়েন্ট আমার কাছে ছিল। মিসক্যারেজ হয়ে গেছে। মিসক্যারেজ হয়েছে, আচ্ছা। এবং একবার না একাধিকবার মিসক্যারেজ হয়েছে। মানে সেটা সে বুঝতে পারছে মিসক্যারেজ হচ্ছে। হ্যাঁ, তাদেরই বক্তব্য তো রে বাবা, আমি তো আর গিয়ে উকি মেরে হ্যাঁ, দেখতে পাচ্ছি না। সেটা তো ঠিকই, হ্যাঁ, বোকা এ তো বোকা প্রশ্ন। তাদেরই বক্তব্য যে মহারাজ এরকম ক্লড মানে ব্যাপারটা বলছে 4 মাস 5 মাসের আমরা। সেক্ষেত্রে তাদের হেলথ ইস্যু তো প্রচুর হচ্ছে। প্রচন্ড ভাবে, এতে তো সে তো প্রচন্ড ভাবে, ঠিক এবং তারা যাদের জীবনে এরকম ঘটেছে তারা একেবারে যে অশিক্ষিত তা না, এক একজন এক একটা রিসার্চ করছে, তাদের জীবনে এই ঘটনা ঘটেছে, তাই তুমি তাকে অশিক্ষিত বলতে পারবে না, হুম, তাকে মানসিক রোগী বলতে পারবে না। হুম, পড়াশোনা করছিল তো তখন, হুম, পিএইচডি করছে, তাহলে তো সে মানসিক রোগী নয় অন্তত, হুম, হুম। আর অশিক্ষিত নয় এই পিএইচডি করছে। মানসিক রোগী হলে কেউ তো কনসিভ করতে পারে না। মনের ভুল, মনের ভুলে কনসিভ আমাদের লোকজন বলবে মনের ভুল। আচ্ছা। হুম, তারপরে যদি মনের ভুল না হয় তাহলে অশিক্ষিত, হুম, দুটোই নয়, মনের ভুল নয় আর অশিক্ষিত নয়, ব্যাপারটা বুঝতে পেরেছো তো? হুম, তখন পিএইচডি করছে যখন, তাহলে মানে সজ্ঞানী হতে হবে তো, হুম, হুম, আর শিক্ষিত হচ্ছে পিএইচডি করছে, হুম। তো আমরা তো সাধারণ মানুষ, পিএইচডি করা লোক তো একটু শিক্ষিত, সেটাই। তাদের জীবনও ঘটতে দেখেছে তারা, তাদেরই তো ঘটনা আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমি সিনেমা আর্টিস্টের দেখেছি জীবনে এরকম প্রয়োগ হতে, তাদের জীবনেও ঘটনা ঘটেছে। ওই ঘটনা যে তুমি ওই জাতিভেদ বা বয়স ভেদে আসবে সেটা নয়, এটা রিভেঞ্জ রাগের চোটে এটা নেয়। ইন্ডাস্ট্রির লোকই অন্য লোকের ওপরে, এখানে আত্মীয় স্বজনের ব্যাপার নেই, হুম, ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রিতে লোকজনের ওপরে এটা হতে দেখেছি, হুম। কর্মক্ষেত্রের লোককে হতে দেখেছি। কর্মক্ষেত্রেও করে। কর্মক্ষেত্রে বসকে নিয়ে টানাছেড়া, বস একজনের সঙ্গে সম্পর্কে আছে, আচ্ছা। তাকে সরানোর জন্য এই ক্রিয়া হয়েছে, তার এন্ট্রি আর প্রমোশন। তো মেয়েদের লাগতে পারে ব্যথা, কিন্তু মেয়েরা জানে এরকম ভাবেই অনেক মেয়ে এই দুনিয়াটা অবশ্যই create অবশ্যই করে। অবশ্যই, এটা একদম একসেপ্টেবল, চোখে দেখা। এরকম ভাবেই ক্রিয়েট করে, যখন বস কারু মানে ওর সঙ্গে ওখানে ঢুকতে হবে, ঢুকতে পারছে না, হুম, তখন ওর উপরে বিদ্বেষণের সাথে সাথে এই ধরনের ক্রিয়া করেছে। ও বিদ্বেষণের ক্রিয়া কাটাতেই এসছে, মানে বশীকরণ করতে, মানে ওর সঙ্গে সম্পর্কটা কেটে গেছে, ওই জন্য ঠিক করার জন্য আমার কাছে এসছে। যখন আমার কাছে এসছে তখন আমি দেখছি ওর কাছে এইরকম, আমি বললাম তোমার সঙ্গে কি এই 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 হচ্ছে, তখন কাঁদতে শুরু করেছে যে হ্যাঁ আমার রাত্রিবেলায় এই ঘটনা ঘটছে। এটা বুঝতে পারছো বিদ্বেষণটাকে কোন দিক দিয়ে ঢুকিয়েছে? হুম, কিন্তু বিদ্বেষণ কাটাতে যেতে বশীকরণ করতে কোনো রেজাল্ট বেরোবে না, কারণ ও অলরেডি কয়েক জায়গায় ঘুরে নিয়েছে, হুম, বশীকরণ করে কোনো রেজাল্ট বেরোচ্ছে না। তোমাকে এই যে জায়গাটাই ঢুকতে হবে, তোমাকে রুটসে হুম, নিচ অব্দি গভীরে তোমাকে ঢুকতে হবে, যে ঘটনা কোথা থেকে ঘটলো, কেন ঘটলো। হুম। যখন আমি তার বেসিকটা দেখতে শুরু করি, তখন দেখছি তো হাবাসের জন্য এর বিদ্বেষণ হয়েছে, হুম, এর সিধে বিদ্বেষণ ঢোকেনি। না। তাই তুমি যখনই বশীকরণ করছো কোনো কাজেই লাগছে না। যার হাবাসের ওপরে বিদ্বেষণ হবে তার বশীকরণ করে কিচ্ছু লাভ নেই, আগে হাবাস কাটাও তারপরে বশীকরণ করো, তবে গিয়ে রেজাল্ট বেরোবে। হ্যাঁ, হাওয়াস থাকলে বশীকরণটা হবে কি করে? ওর কাছে তো সঙ্গে এবার দেখো, একজন আছে অলরেডি। হাবাসের জন্য বিদ্বেষণ হয়ে গেল, হ্যাঁ।
এবার তুমি গেছো কি করতে, বশীকরণ করাতে, জামা ওই লোকটা চলে গেছে, ফিরিয়ে আনতে হবে। এবার 1000 লোক বশীকরণ যারা করছে, বশীকরণ মেরেই যাচ্ছে একের পর এক, ঢুকবে না তো, হুম, জায়গাই নেই, কারণ এ তো ঢুকতে দেবে না তোমাকে। দেবেন। তাহলে তুমি কি হলো, তীর মারছো একদিকে, ঘটনা ঘটেছে আর একদিকে, ঘুড়ির সুতো একদিকে আর তুমি আর একদিকে টেনেই যাচ্ছ, ঘুড়ির সুতোর মতো লাগছে না তো না? সেটাই। এই হচ্ছে বিষয়, তোমাকে বুঝতে হবে। তো আমি কর্মক্ষেত্র হাবাস দেখেছি, দুটো কর্মক্ষেত্রে, মানে তোমাদের এই চাকরিজীবী কর্মক্ষেত্রে, হুম, অভিনয়ের কর্মক্ষেত্রে আমি দেখেছি হাবাস প্রয়োগ করে। সাধারণ মানুষদের তো আছেই, আর সাধারণ মানুষদের সব থেকে বেশি আছে হচ্ছে তার আত্মীয় স্বজন। সম্পত্তি নিয়ে বেশিরভাগ। সম্পত্তি, এমনি রাগারাগি, হুম, মেয়ের বিয়ে হচ্ছে না, হুম, সেই বিয়ে অন্যের ঘাড়ে ফেলে দিচ্ছে হাবাসের আন্ডারে করে, যাতে ওর ভাগ্য নিয়ে এর ভাগ্য পরিবর্তন হয়। প্রেতকে না দিতে হয় কিছু ভেটও আছে, অনেক রকম ব্যাপার আছে, গিফট, গিফট, উপহার। একে বলে ভেট। হুম, এই ভেট দিতে হয়, যে একটা দে তার বদলে একটা নে। হুম, তো মেয়ের বিয়ের জন্য তার বাড়ির একজনকে উৎসর্গ করলাম। উৎসর্গ করলো, নিজের মেয়ের বিয়ে, তার চাকরি বাকরি বলা ভুল, কারণ সে ডক্টরের, মানে ডক্টর পড়াশোনা করছিল, তার বিবাহের জন্য, নিজের মেয়ের জন্য অন্য কাউকে উৎসর্গ করে দিলাম। তাও নিজের আত্মীয়, নিজের ঘরের লোককেই উৎসর্গ করেছে। এটা কিন্তু হয়, শুধু হাবাস মানে ডিরেক্ট রিভেঞ্জ এটা নয়, হুম, অনেক প্রাপ্তির জন্য এই হাবাসকে ডাকা হয়। এই আত্মাদেরকে ভেট চড়ানো হয়, অনেক গল্প আছে, ব্যবসা বৃদ্ধির জন্যও আছে, ধন লাভের জন্য আছে, এই যে বিয়ে হচ্ছে না এইসবের জন্য আছে, অনেক কিছুর জন্য এই হাবাসের কাছে উৎসর্গ করা হয়। শুধুমাত্র যে ঝঞ্ঝাট, মারামারি, এগুলোর জন্য এটা নয়। অনেকগুলো কারণ আমি আমার জীবনে দেখেছি, কারণ এই ক্রিয়াটাকে তুমি যেদিকে মোল্ড করবে সেদিকেই মোল্ড করা যাবে। ও নেবে, তার বদলে তোমায় দেবে। দেবে। এবার বুঝতে পেরেছো কি জিনিস এটা? সত্যি মানে খুবই ভয়ঙ্কর একটা মানে ঘটনা আজকে শুনলাম। সত্যি কথা বলতে রোমহর্ষক ঘটনা, মানে এর উপরে কিছু বলা যায় না। যেটা আমি প্রথমেই বলেছিলাম, মানুষ হিংসাতে নরপিশাচ হয়ে যায়, একদম সত্যিই তাই। মানে যে ঘটনাটা আজকে শুনলাম মহারাজের মুখে, যে সত্যি মানুষ এটাকে মনুষ্যত্ব বলেই না। মানুষ কিভাবে নরপিশাচে পরিণত হচ্ছে সেটাই আমরা দেখছি, এই ঘটনাটা সেটাই জানলাম। আরও এই ধরনের ঘটনা আরও কিছু আমাদের সামনে আসতে চলেছে, খুবই তাড়াতাড়ি আসতে চলেছে সত্যি ঘটনা। সেটা দেখতে চোখ রাখবেন মেডিটেলিজেন্ট চ্যানেলে। আজকের মতো এখানেই, বেশি আর বাড়ালাম না। আগের চ্যানেলের ভিডিওগুলো নিশ্চয়ই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যেটা বললাম যে সত্যি ঘটনা আপনাদের সামনে খুব শীঘ্রই আসতে চলেছে, চোখ রাখবেন মেডিটেলিজেন্ট চ্যানেলে। আজকের মতো এখানে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটেলিজেন্ট ওয়াইটি চ্যানেলে।